কি করছেনটা কি আপু আপনি? দেখুন, একে তো জোর করে বিয়ে করলেন, এখন আবার জোর করে আমার কাছে আসার চেষ্টা করছেন। একটা কথা সব সময় মাথায় রাখবেন, জোর করে দেহ পাওয়া যায় কিন্তু মন পাওয়া যায় না। তাই আপনি আমার দেহ পাবেন জোর করে, কিন্তু মন পাবেন না। আরে রাখতো তোর দেহ আর মনের দ্বন্দ্ব। দেখ, যেখানে যাবে মন, মন তো সেখানেই চলে যাবে। দেহ তো মনেরই অংশ, তাই না? তাহলে আমি যদি তোর দেহ অর্জন করে নিতে পারি, তোর মনটাও অর্জন করে নিতে পারবো। কোনো ব্যাপার না, একদম চিন্তা করিস না পিচ্চি সোনা। তবে কি কি সব উল্টাপাল্টা বলছেন আপনি? অনন্যা খাটের উপরে ঝাঁকিয়ে বসে ওর দামি শাড়ির আঁচলটা ঠিক করতে করতে নীরবের দিকে এক পা করে এগিয়ে এলো। নীরব ভয়ে বিছানার এক কোণে গুটিসুটি মেরে বসে আছে। বেচারার পরনে নতুন পাঞ্জাবি, হাতে মেহেন্দি আর চোখে জল আসার উপক্রম। শোন নীরব, বেশি নড়াচড়া করিস না। এই যে তুই ভাবছিস আমি তোকে জোর করে বিয়ে করেছি, এটা তো একদম ঠিক কথা। তোর ওই মায়া মায়া মুখটা দেখে আমার মনটা কেমন জানি করে উঠেছিল। আর আমি তো জানিসই বড় লোকের মেয়ে, যা চাই তা চিনিয়ে নিই। তাই তোর বাপের ধারের টাকা শোধ করে দিয়ে সোজা তোকে বিয়ের পিড়িতে বসিয়ে দিলাম। লাভ ম্যারেজ না হোক, বিজনেস ম্যারেজ তো বটেই। আপনি একটা আস্ত ডাইনি, লোককে বউ হিসেবে পরি পায়, আর আমি পেয়েছি একটা জল্লাদ। আমার কলেজের ফ্রেন্ডরা শুনলে হাসাহাসি করবে যে নীরবকে তার বউ তুলে নিয়ে গিয়ে বিয়ে করেছে। হাসবে কেন, উল্টো হিংসে করবে। বলবি আমার বউ যেমন মালদার তেমনই দিলদার। এখন শোন, এই যে আমি তোর কাছে আসছি, এটা কোনো জোর না, এটা তো আমার অধিকার। তুই আমার লিগ্যাল হাজবেন্ড, বুঝতে পেরেছিস? অনন্যা এক ঝটকায় নীরবের পাঞ্জাবির কলার ধরে নিচের দিকে টেনে আনলো। নীরবের হার্টবিট তখন মনে হচ্ছে 1000 স্পিডে দৌড়াচ্ছে। ওরে বাবা, মা গো বাঁচাও, আপনি কি আমাকে চিবিয়ে খেয়ে ফেলবেন নাকি? দেখুন আপু, থুরি বউ সাহেব, আমি কিন্তু এখনো ছোট, আমার সামনে ফাইনাল পরীক্ষা। পরীক্ষা তো কাল সকালে, আজ তো বাসর রাত। তুই ভীতু ইঁদুরের মতো কাঁপছিস কেন? আমি তোকে ইঞ্জেকশন দিব নাকি? আয় তো এদিকে। অনন্যা জোর করে নীরবের পাশে বসে ওর গালে একটা জোরে টোকা দিল। নীরব ভয়ে চোখ বন্ধ করে বিড়বিড় করে দোয়া পড়তে শুরু করলো। আরে গাধা, আমি কি বাঘ যে তোকে গিলে খাবো? আমি তো শুধু একটু আদর করতে চাইছি। আর শোন, কাল থেকে কিন্তু আমার অফিস ব্যাগটাও তোকে গুছিয়ে দিতে হবে। তুই এখন থেকে আমার পিএ প্লাস স্বামী। আমি পারবো না, আমি রান্নাঘরে গিয়ে লুকাবো। নীরব খাট থেকে লাফ দিয়ে নামতে চাইলো, কিন্তু অনন্যা খপ করে ওর হাত ধরে ফেললো। পালাবি কোথায়? এই রুমের চাবি আমার কাছে। সারা রাত আজ তোকে আমার বকবক শুনতে হবে আর আমার পায়ে মেসেজ করে দিতে হবে, বুঝেছিস? নীরব বুঝতে পারলো এই দাপুটে আর লুচ্চু স্বভাবের বড় লোক আপুর পাল্লায় পড়ে ওর জীবনটা তেজপাতা হয়ে গেছে। ও অসহায়ভাবে খাটের এক কোনায় বসে রইল। আর অনন্যা জয়ের হাসি হেসে নিজের ফোন বের করে সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ল। ক্যাপশন দিল, উইথ মাই কিউট লিটল হাজবেন্ড। সকালবেলা জানলার পর্দা ভেদ করে আসা রোদে নীরবের ঘুম ভাঙলো। চোখ মেলতেই দেখলো সে খাটের এক কোনায় কুকুরে শুয়ে আছে, আর অনন্যা দিব্যি পাপ তুলে দিয়ে ওর বুকের উপরে হাত রেখে অঘোরে ঘুমাচ্ছে। নীরবে কালকে রাতের ধকল মনে পড়ে গেল। সারা রাত অনন্যা তাকে দিয়ে পা টিপিয়েছে আর নিজের অফিসের গল্পের ঝুড়ি খুলে বসেছিল। নীরব খুব সাবধানে অনন্যার হাতটা সরিয়ে খাট থেকে নামার চেষ্টা করলো আর মনে মনে বলল, বাবা গো, এই মহিলার হাত থেকে বাঁচতে হলে সকাল সকাল পগার পার হতে হবে। নিচে গিয়ে সবার সাথে মিশে থাকলে হয়তো আর এমন অত্যাচার করতে পারবে না। সে গুটিসুটি পায়ে বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে নিচে এলো। ড্রয়িং রুমে তখন অনন্যার মা, বাবা আর আত্মীয় স্বজনরা নাস্তার টেবিলে বসেছেন। নীরবকে দেখে অনন্যার মা হাসি মুখে বললেন, আরে বাবা নীরব, এত সকালে উঠে পড়লে যে? বসো বসো, নাস্তা করো। নীরব লাজুক মুখে একটা চেয়ারে গিয়ে বসলো। ভাবলো এখানে সবার মতো
এখানে সবার সামনে অন্তত অনন্যা তাকে হেনস্থা করতে পারবে না, কিন্তু তার সেই স্বস্তি বেশিক্ষণ টিকলো না। সিঁড়ি দিয়ে খটখট শব্দ করে রাজকীয় ভঙ্গিতে নেমে আসছে অনন্যা। পরনে দামি সিল্কের শাড়ি, চোখে চশমা। নিচে এসেই সবার সামনে উচ্চ স্বরে বলে উঠল, গুড মর্নিং এভরিওয়ান। কি রে পিচ্ছি সোনা, আমাকে একা ফেলে এখানে এসে বসে আছিস যে? কাল রাতে তো বললি সারা জীবন পাশে থাকবি, সকালেই আমাকে ভুলে গেলি। নীরবের গলায় লুচি আটকে যাওয়ার উপক্রম। সবার সামনে এমন নির্লজ্জ কথা শুনে সে লাল হয়ে গেল। কি যাতা বলছেন আপনি সবার সামনে? চুপ করুন তো। আরে লজ্জা পাচ্ছিস কেন? বড়রা তো জানেই আমরা বিবাহিত। মা দেখেছো তোমার জামাই কত লাজুক, সকালে আমাকে একটা গুড মর্নিং কিস পর্যন্ত দিল না, উল্টো পালিয়ে এলো। নীরবের শাশুড়ি হেসেই অস্থির। নীরব ডাইনিং টেবিলের নিচে পা দিয়ে অনন্যাকে ইশারা করছে থামার জন্য, কিন্তু অনন্যা আরো এক ধাপ এগিয়ে নীরবের ঠিক পাশের চেয়ারে টেনে একদম গা ঘেঁষে বসলো। আপু মানে অনন্যা, সরে বসুন। আমার দম বন্ধ হয়ে আসছে, সবাই দেখছে। দেখুক না, আমি তো আমার নিজের সম্পত্তির পাশেই বসেছি। শোন নীরব, আজ থেকে আমার অফিসের লাঞ্চ বক্স তুই রেডি করবি। আর শোন, আমার কফিটা কিন্তু একটু বেশি মিষ্টি দিবি, ঠিক তোর মতো। নীরব কোনো মতে নাস্তা শেষ করে উঠে দাঁড়ালো আর বলল, আমি একটু বাগানে যাচ্ছি। সে দ্রুত পায়ে বাগান দিয়ে বাড়ির পেছনের গেটের দিকে যাওয়ার চেষ্টা করলো। ভাবলো একটু আড়ালে গিয়ে বন্ধুদের সাথে ফোনে কথা বলে মনটা হালকা করবে, কিন্তু গেট পর্যন্ত পৌঁছানোর আগেই পেছন থেকে হুকুম এলো, এই যে মিস্টার পিচ্ছি, পালানোর চেষ্টা করছিস নাকি? খবরদার এক পাওয়ার সামনে বাড়াবি না। নীরব অসহায়ের মতো ঘুরে দাঁড়ালো, দেখলো অনন্যা হাতে গাড়ির চাবি নিয়ে দাঁড়িয়ে আছে। আমি একটু হাঁটতে যাচ্ছিলাম। সবসময় কেন আমার পিছু পিছু আসেন? কারণ তুই হলি আমার এনার্জি ড্রিঙ্ক। তোর এই রাগী মুখটা দেখলে আমার অফিসের কাজ করতে সুবিধা হয়। এখন চল, আমার গাড়িতে তুলে দিয়ে আসবি। আর হ্যাঁ, যাওয়ার সময় সবার সামনে আমাকে একটা টাটা দিবি কিন্তু। আমি পারবো না। লোকে কি ভাববে? একটা মেয়ে অফিস যাচ্ছে আর তার বর তাকে গেটে দাঁড়িয়ে বিদায় দিচ্ছে। লোকে ভাববে অনন্যার বরটা কত কিউট আর বাধ্য। চল এখন, বেশি কথা বললে কিন্তু এখানেই সবার সামনে তোকে কোলে তুলে নেব, তখন মান সম্মান আরো বেশি যাবে। নীরব দেখলো তো মহা বিপদ। এই অনন্যা যা বলছে তা সত্যি করেও ছাড়বে। সে কাঁদো কাঁদো মুখে অনন্যার পিছু পিছু গাড়ির দিকে পা বাড়ালো। গাড়িতে ওঠার আগে অনন্যা জানলা দিয়ে মাথা বের করে নীরবকে চোখ টিপ মারলো। নীরব লজ্জায় আর রাগে মাটির দিকে তাকিয়ে রইল। তার জীবনটা এখন আক্ষরিক অর্থেই তেজপাতা হতে শুরু করেছে। অনন্যা আজ অফিসের বদলে ইউনিভার্সিটির জন্য তৈরি হয়েছে। কাকতালীয়ভাবে অনন্যা এই একই ইউনিভার্সিটির মাস্টার্সের ছাত্রী, যেখানে নীরব কেবল অনার্সে পড়ছে। অনন্যা তার বাবার বিজনেস সামলানোর পাশাপাশি পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে। নীরবের মনে মনে দারুণ খুশি ছিল যে অন্তত ইউনিভার্সিটিতে গেলে এই আপত্তার হাত থেকে বাঁচতে পারবে। সে তার বাইকটা স্টার্ট দিয়ে হেলমেটটা মাথায় দিচ্ছিল, ঠিক তখনই রাজকীয় ভঙ্গিতে সামনে এসে দাঁড়ালো অনন্যা। বাহ, হিরো সাজা হচ্ছে বুঝি? তা একা একা বাইক নিয়ে কোথায় যাওয়ার প্ল্যান করছিস পিচ্ছি সোনা? আপনি এখনো যাননি? আমি ভার্সিটিতে যাচ্ছি। দয়া করে রাস্তা ছাড়ুন, আমার ক্লাস আছে। রাস্তা ছাড়বো মানে? তুই এখন একা একা যাচ্ছিস, আমাকে নিয়ে যাবি না? ভুলেই গেছিস যে আমিও ওই একই ইউনিভার্সিটিরই ছাত্রী। কি আপনি আমার বাইকের পেছনে বসবেন? কখনো না। ইউনিভার্সিটিতে আমার একটা ইমেজ আছে, জুনিয়র সিনিয়র সবাই জানলে আমার মান সম্মান সব শেষ হয়ে যাবে। লোকে বলবে আমি বড়লোক আপুর পেছনে ঘুরে বেড়াই। লোকে তো আরো অনেক কিছু বলবে। বলবে বড়লোক বউ তার কিউট পিচ্ছি বরকে নিয়ে রোমান্টিক রাইডে যাচ্ছে। শোন নীরব, বেশি চেঁচামেচি করিস না। তোর বাইকের পেছনে আমি বসবো আর তুই আমাকে ড্রপ করবি, এটাই শেষ কথা। না হলে তোর ওই বাইকের চাবি আমি এখনই নর্দমায় ফেলে দিব। আপনি আসলেই একটা জল্লাদ। দয়া করে এমন করবেন না। ঠিক আছে উঠুন, তবে একটা শর্ত, ইউনিভার্সিটির মেইন গেটের
অনেক আগে আপনাকে নেমে যেতে হবে। আমার ফ্রেন্ডদের সামনে যেন আপনাকে না দেখি। শর্ত টর্ত আমি মানি না। এখন চুপচাপ বাইক চালা, বাইরের হাওয়াটা গায়ে লাগতে দে। অনন্যা এক ঝটকায় নীরবের পিছনে বসে পড়ল আর দুই হাত দিয়ে শক্ত করে নীরবের পেট জড়িয়ে ধরল। নীরব আটকে উঠে বাইক ব্রেক করলো। আরে আরে, ধরছেন কেন এভাবে? সরুন, একটু দূরত্ব বজায় রেখে বসুন। কেন দূরত্ব রাখবো? বরের পেছনে বসেছি, কোনো পরপুরুষের তো আর না। তুই বাইকের চাবি, তুই বাইক চালাবি নাকি আমি তোকে কোলে নিয়ে চালানো শুরু করব? নীরব রাগে তো গজগজ করতে করতে বাইক স্টার্ট দিল। ইউনিভার্সিটির মেইন গেটের সামনে আসতেই নীরব বাইক থামানোর চেষ্টা করলো যাতে অনন্যা নেমে যায়, কিন্তু অনন্যা নামার কোনো নামই নিল না। উল্টে নীরবের কাঁধে মাথা রেখে আয়েশ করে বসে রইল। নীরবের ডিপার্টমেন্টের বন্ধুরা তখন গেটের সামনে আড্ডা দিচ্ছিল। তারা হাঁ করে তাকিয়ে দেখছে। ব্যাচেলর নীরবের পেছনে একটা দাপুটে আর সুন্দরী সিনিয়র আপু বসে আছে। অনন্যা আপু, নামুন, সবাই দেখছে। আমার বন্ধুরা তো এখনই টিচ করা শুরু করবে। কেন নামবো? বরের সাথে একটু রোম্যান্স করছি, তাতে কার কি? আর শোন, ক্লাস শেষ করে কিন্তু পার্কিং লটে আমার জন্য ওয়েট করবি। আমাকে না নিয়ে গেলে কিন্তু তোর রাতের খাবার বন্ধ। নীরব লজ্জায় হেলমেটের ভেতরে মুখ লুকিয়ে ফেলল। সে দ্রুত বাইক পার্কিং দিয়ে নিয়ে গেল। বন্ধুদের অবাক চাহনি আর ফিসফিস থেকে সে বুঝতে পারল তার ভার্সিটি লাইফ এই বড়লোক লুচু আপুর জন্য আজ থেকেই তেজপাতা হতে শুরু করলো। ইউনিভার্সিটি থেকে ফেরার পথে নীরব সারাটা রাস্তা একটি শব্দ উচ্চারণ করেনি। তার মনের ভেতর অপমানে আর রাগে গা জ্বালা করছিল। বাড়িতে পৌঁছেই সে সোজা নিজের রুমে গিয়ে দরজা বন্ধ করে দিতে চেয়েছিল, কিন্তু অনন্যা তার চেয়েও বেশি চালাক। সে নীরবের আগে রুমে ঢুকে বিছানায় জাঁকিয়ে বসেছে। নীরব খাটের এক কোণায় দাঁড়িয়ে গজগজ করতে শুরু করলো। আপনি কি নিজেকে পৃথিবীর অধীশ্বরী ভাবেন অনন্যা আপু? ইউনিভার্সিটিতে আমার বন্ধুদের সামনে যেভাবে আমাকে অপমান করলেন, এরপর আমি ওদের সামনে মুখ দেখাবো কি করে? আপনি কি চান আমি লজ্জায় পড়াশোনা ছেড়ে দেই? কেন সবার সামনে আমাদের বিয়ের কথা আর আমার বাবার ধারের কথা তুললেন? আপনি কি জানেন আমার বন্ধুদের কাছে এখন আমি একটা হাসির পাত্র ছাড়া আর কিছুই না? ওরে আমার অভিমানী পিচ্চি রে, বন্ধুদের সামনে সত্য কথা বললে যদি তোর মান সম্মান যায়, তবে সেই সম্মানের দাম এক পয়সাও নেই। আমি তো যা বলেছি সব সত্যি বলেছি। তুই আমার বিবাহিত স্বামী, এটা বলতে তোর লজ্জা কেন? আর শোন, তোকে তো আমি কিনে নিয়েছি আমার ভালোবাসার দাপট দিয়ে। ওই বন্ধুদের সাথে আড্ডা দিয়ে সময় নষ্ট না করে বরং আমার সেবা যত্ন কর, দেখবি জীবনটা কত লাক্সারিয়াস হয়ে গেছে। তুই কি চাস না তোর এই সুন্দরী বউয়ের সাথে একটু রোমান্টিক সময় কাটাতে? আপনার এই রোম্যান্স আর বড়লোকির মুখে আমি আগুন দেই। ভালোবাসা কখনো জোর করে হয় না। আর আপনি যেটা করছেন সেটা স্রেফ গুন্ডামি। আপনি আমার জীবনটাকে তছনছ করে দিয়েছেন। কাল থেকে আমি আর আপনার সাথে এক গাড়িতে বা বাইকে কোথাও যাব না। আমি দরকার হলে হেঁটে ভার্সিটি যাব। তবুও আপনার মতো একজন স্বার্থপর আর লুচু স্বভাবের মহিলার সাথে আমাকে আর কেউ যেন না দেখে। আমি এখনই এই ঘর ছেড়ে অন্য রুমে গিয়ে শোবো। আরে পালানোর নাম নিবি না একদম। এই রুমের চাবি কার কাছে থাকে ভুলে গেছিস? তুই যেখানেই যাবি আমার ছায়া তোর পিছু ছাড়বে না। আর তুই অন্য রুমে শুবি মানে? আমি কি এখানে একা ভূতের গল্প শোনার জন্য তোকে বিয়ে করেছি? তুই আমার পাশে থাকবি, আমার মাথা টিপে দিবি, আর মাঝে মধ্যে আমার বকা খেয়ে কিউট করে মুখটা ফুলিয়ে রাখবি। আমার এটা ভালো লাগে। এখন বেশি কথা বলবি না, চুপচাপ গিয়ে আমার জন্য এক কাপ কফি বানিয়ে নিয়ে আয়। আমি আপনার চাকর নই যে আপনার হুকুম তামিল করব। আপনি নিজে গিয়ে কফি বানান। আমি আজ থেকে আপনার কোনো কথা শুনবো না। আপনি দাপট দেখিয়ে আমার দেহটা পেতে পারেন, কিন্তু আমার মন কোনোদিনও আপনার হবে না। আমি কালই এই বাড়ি ছেড়ে পালানোর রাস্তা খুঁজবো। দেখি আপনি কত বড়লোক হয়েছেন। পালানোর চেষ্টা করে দেখিস। এয়ারপোর্ট থেকে শুরু করে বাস স্ট্যান্ড সব জায়গায় আমার লোক সেট করা আছে। তুই তো আমার সেই ছোট্ট পাখি যে চাইলেও খাঁচা ছেড়ে উঠতে পারবে না। আর শোন পিচ্চি সোনা,
তুই যত বেশি রাগ করিস তোকে তত বেশি কিউট লাগে। মনে হয় এখনই তোকে কামড়ে দেই। যা এখন, কফি না বানালে কিন্তু আজ রাতে তোকে ঘুমাতে দেব না। সারা রাত তোকে দিয়ে ঘর মোছাবো। নীরব রাগে ফুসতে ফুসতে রুম থেকে বেরিয়ে গেল। সে বুঝতে পারল এই মহিলার সাথে তর্কে জেতা অসম্ভব। অনন্যা বিছানায় শুয়ে ফোন বের করে নীরবের রাগী মুখটা ছবিটা দেখলো আর একা একাই হাসতে লাগলো। সে মনে মনে ভাবলো এই জেদি ছেলেটাকে পোষ মানাতে তার আরো অনেক নাটক করা বাকি। কফি নিয়ে রুমে ঢোকার সময় নীরবের মুখটা ছিল একদম বাংলার পাঁচের মতো। সে কফির মগটা অনন্যার সামনের টেবিলে ধপ করে রাখলো। অনন্যা তখন ল্যাপটপে অফিসের কাজ করছিল, কিন্তু নীরবের রাগী চেহারা দেখে সে কাজ থামিয়ে মুচকি হাসলো। নীরব ঘর থেকে বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়াতেই অনন্যা তার হাতটা খপ করে ধরে ফেললো। কি রে পিচ্ছি সোনা, কফি দিয়ে পালানোর চেষ্টা? বস এখানে, কফিটা অনেক গরম। তুই আমাকে ফু দিয়ে খাইয়ে দিবি। আর শোন, তুই যে পালানোর চেষ্টা করছিস সেটা আমি তোর চোখের চাউনি দেখেই বুঝে গেছি। কিন্তু তুই কি জানিস আমার হাত থেকে পালানো আর বাঘের মুখ থেকে ফেরা একই কথা? আপনি কি নিজেকে ডন মনে করেন অনন্যা আপু? কেন আমাকে এভাবে আটকে রাখছেন? আমারও তো একটা ব্যক্তিগত জীবন আছে। আপনি বড়লোক বলে কি আমার স্বাধীনতা কেড়ে নেবেন? আমি ঠিক করেছি কাল ভোরেই আমি আমার গ্রামের বাড়িতে চলে যাব। আপনি জোর করে বিয়ে করেছেন ঠিকই, কিন্তু আমাকে বেঁধে রাখতে পারবেন না। আপনার কফি আপনি খান, আমি চললাম। আরে শোন তো, গ্রামে যাবি? তোর বাবার যে 10 লাখ টাকা আমি ব্যাংকে জমা দিয়েছি সেই টাকাগুলো আগে ফেরত দে, তারপর যেখানে খুশি যা। আমি তো বিজনেস ওয়েমেন, লাভ ছাড়া কোনো কাজ করি না। তোকে বিয়ে করেছি মানে তুই এখন আমার সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট, আর ইনভেস্টমেন্ট হাতছাড়া করা আমার স্বভাবে নেই। এখন চুপচাপ কফিটা নে আর আমাকে খাইয়ে দে, নইলে কিন্তু তোর ওই গ্রামের ঠিকানায় পুলিশ পাঠিয়ে দেব যে তুই আমার টাকা চুরি করে পালিয়েছিস। আপনি এত নিচু মানসিকতার হতে পারেন তা আমার জানা ছিল না। আপনি শুধু বড় লোকই নন, আপনি একটা আস্ত ব্ল্যাকমেইলার। নিজের স্বামীকে কেউ এভাবে হুমকি দেয়? আপনার টাকা আমি ঠিকই শোধ করে দেব, কিন্তু আপনার সাথে এই নরকে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। আপনি আমাকে মুক্তি দিন, আমি পড়াশোনা শেষ করে আপনার সব টাকা পই পই করে মিটিয়ে দিব। মুক্তি? সে তো মরে গেলেও পাবি না রে সোনা। তোর এই মায়া মায়া চোখ আর রাগী গালগুলো আমার খুব প্রিয়। তুই যত বেশি আদর করিস আমার তোকে তত বেশি আদর করতে ইচ্ছে করে। টাকা পয়সা তো উছিলা মাত্র, আসল কথা হলো তোকে আমার ভালো লেগেছে। আর যা অনন্যার ভালো লাগে তা অনন্যা কারো হতে দেয় না। এখন রাগ কমিয়ে একটু হাসতো দেখি, নাকি আমি অন্য কোনো উপায় বের করব তোকে হাসানোর জন্য? অনন্যার কথা শেষ করেই নীরবের খুব কাছে চলে এলো। নীরব ভয় পেয়ে গিয়ে দেওয়ালের সাথে মিশে গেল একদমই। অনন্যা তার এক হাত দেওয়ালের উপর রেখে নীরবকে আটকে ফেলল। নীরবের হার্টবিট তখন ড্রাম বাজানোর মতো শব্দ করছিল। অনন্যা তার খুব কাছে গিয়ে ফিস ফিস করে বলল, তুই যত দূরে যেতে চাস আমি তোকে তত কাছে টেনে নিব। কাল সকালে তুই আমার সাথেই ভার্সিটি যাবি, আর আমি আমার সব বন্ধুদের সাথে তোর ঘটা করে পরিচয় করিয়ে দেব যে তুই আমার হ্যান্ডসাম হাজবেন্ড। দেখি কোন সাহস নিয়ে তুই আমাকে এড়িয়ে চলিস। নীরব এবার সত্যি কেঁদে ফেলার উপক্রম করলো। সে বুঝতে পারলো এই দাপটে আর লুচি স্বভাবের নারীর হাত থেকে পালানো প্রায়ই অসম্ভব। সে অসহায়ের মতো অনন্যার দিকে তাকিয়ে রইল, আর অনন্যা তার বিজয়ী হাসি দিয়ে নীরবের কপালে একটা টোকা দিল। নীরবের জীবনটা এখন শুধু তেজপাতা নয়, পুরো কয়লা হয়ে গিয়েছে। অনন্যার অফিসে সাকসেস পার্টি, শহরের নামি দামি সব ব্যবসায়ী লোকজন সেখানে উপস্থিত। অনন্যা সেজেছে অসম্ভব এক দামি গ্রাউন্ডে, কিন্তু সে জোর করে নীরবকেও নিয়ে এসেছে তার সাধারণ একটা সুতির পাঞ্জাবি আর প্যান্ট পরা অবস্থায়। নীরব বারবার বলেছিল তাকে যেন অন্তত একটা স্যুট পরতে দেওয়া হয়, কিন্তু অনন্যা শোনেনি। পার্টির মাঝখানে নীরব নিজেকে ভীষণ বেমানান অনুভব করছিল। চারপাশের ঝকঝকে সব মানুষের মাঝে তাকে দেখে সবাই কানাকানি শুরু করলো। অনন্যার অফিসের কলিগ আরমান এবং তার বান্ধবী সাইলা নীরবকে ঘিরে ধরে হাসি হাসি করতে শুরু করলো। আরে অনন্যা, এটা কাকে ধরে আনলে? তোমার অফিসের নতুন পিয়ন নাকি? নাকি রাস্তা থেকে কোনো গরিব ছাত্রকে ধরে এনেছো চ্যারিটি করার জন্য?
এই পরিবেশে এমন বেপোশাকে কেউ আসে নাকি? তোমার রুচি তো দিন দিন নিচে নেমে যাচ্ছে দেখছে। এই ছেলে, তুমি কি জানো এই পার্টিতে ঢোকার যোগ্যতা তোমার পকেটের টাকার চেয়েও বেশি? এইখানে এক গ্লাস শরবতের যা দাম তা দিয়ে হয়তো তোমার পুরো মাসের ম্যাচ ভাড়া হয়ে যাবে। দেখুন আরমান সাহেব, আমি এখানে নিজের ইচ্ছায় আসিনি। আপনাদের অনন্যা ম্যাম আমাকে জোর করে নিয়ে এসেছেন। আমার পোশাক সাধারণ হতে পারে, কিন্তু আমি চোর বা পিয়ন নই। আমি একজন ছাত্র। আপনারা আমাকে নিয়ে এভাবে কথা বলার কোনো অধিকার রাখেন না। অনন্যা আপু, আপনি কি শুনতে পাচ্ছেন এরা আমাকে কি বলছে? আপনি কেন চুপ করে দাঁড়িয়ে আছেন? আপনি তো আমাকে এই পোশাকে আসতে বাধ্য করেছেন, এখন কেন কিছু বলছেন না? ওরে বাবা, ওর তো খুব তেজ। এই পিচ্ছি, তুই জানিস তুই কার সামনে দাঁড়িয়ে আছিস? অনন্যা ম্যামের সাথে তোর নাম নেওয়াটাও তো পাপ। তুই কি ওনার বাড়ির কাজের লোক, নাকি দয়ার পাত্র হয়ে ওনার আশেপাশে ঘুরঘুর করিস? তোকে দেখলে তো মনে হচ্ছে তুই কোনো বস্তি থেকে পালিয়ে এসেছিস। এই সিকিউরিটি, একে এখান থেকে বের করে দাও তো। ওনার মতো হাই প্রোফাইল লেডির পাশে তোকে মোটেও মানাচ্ছে না। সবাই তোকে দেখে হাসছে, তুই কি সেটা বুঝতে পারছিস না? নাকি লজ্জা শরম সব ধুয়ে খেয়েছিস? অনন্যার অফিসার কালিক আরমান এবং তার বান্ধবী সাইলা নীরবকে ঘিরে ধরে হাসাহাসি করতে শুরু করলো। নীরব অপমানে নীল হয়ে যাচ্ছিল। সে ভিড়ের মধ্যে অনন্যাকে খুঁজছিল। দেখলো অনন্যা একটু দূরেই এক হাতে ড্রিঙ্কসের গ্লাস নিয়ে দেয়ালের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। তার মুখে কোনো রাগ নেই, কোনো প্রতিবাদও নেই, বরং সে খুবই শান্তভাবে এমন কিছুতে কৌতুক নিয়ে নীরবের অপমান উপভোগ করছে। নীরব লক্ষ্য করলো অনন্যা যেন চাইছে আরমান আর সাইলা তাকে অপমান করুক। নীরবের চোখ ফেটে জল চলে এলো। সে অবিশ্বাসের দৃষ্টিতে অনন্যার দিকে তাকালো। অনন্যা আপু, আমি কখনো ভাবিনি আপনি এতটা নিষ্ঠুর হতে পারেন। আপনি আমাকে সবার সামনে ছোট করার জন্য এখানে নিয়ে এসেছেন। আপনি চেয়েছেন আমি সবার কাছে হাসির পাত্র হই, যাতে আমি আরো বেশি আপনার উপর নির্ভরশীল হয়ে পড়ি। আমি তো আপনাকে বিশ্বাস করতে চেয়েছিলাম, ভেবেছিলাম আপনি হয়তো আমাকে সবার সাথে সম্মান দিয়ে পরিচয় করিয়ে দেবেন, কিন্তু আপনি তো শুধু দাঁড়িয়ে দেখছেন। আমার কান্না দেখে কি আপনার খুব আনন্দ হচ্ছে? আপনি কি চান আমি সবার পায়ে ধরে মাফ চাই যে আমি গরিব? এই নিন আপনার পার্টি, আর এই নিন আপনার দয়া। আমি আর এক মুহূর্ত এখানে থাকবো না। নীরব আর কথা বলতে পারল না, তার কণ্ঠরোধ হয়ে আসছিল। সে দুই হাত মুঠে ঢেকে কান্না করতে করতে পার্টির মেইন গেট দিয়ে দৌড়ে বেরিয়ে গেল। পেছনে আরমান আর সাইলার অট্টহাসি তখনও তার কানে বাজছিল। অনন্যা এতক্ষণ পাথরের মতো দাঁড়িয়ে থাকলেও নীরব বেরিয়ে যাওয়ার পর ঠিকই পর মুহূর্তে তাদের হাতের গ্লাসটা সজোরে মেঝেতে আছাড় দিয়ে ভাঙলো। তার চোখের চাহনি মুহূর্তেই বদলে গেল। সে কোনো কথা না বলে নীরবের পিছু পিছু পার্টি থেকে ঝড়ের বেগে বেরিয়ে গেল। নীরব, দাঁড়াবি তুই? একদম পা নাড়াবি না বলছি। আমি যা করেছি তার পেছনে কারণ আছে। তুই ভাবছিস আমি তোকে অপমান হতে দিয়ে মজা পেয়েছি? আমি শুধু দেখছিলাম তুই কতটা সহ্য করতে পারিস, আর আমার এই অফিসের মানুষগুলো আসলে কতটা নিচু মনের। তুই কাঁদছিস কেন? তোর কান্না থামানো আমি জানি। আমি তোকে একা ছেড়ে দেওয়ার জন্য আসিনি। তুই যেখানে যাবি আমি সেখানেই যাব। এই মাঝরাতে তুই একা কোথায় যাবি? শোন নীরব, কথা শোন আমার। নীরব থামলো না। সে ফুটপাত দিয়ে পাগলের মতো দৌড়াচ্ছিল আর চোখ মুছছিল। অনন্যা তার হাই হিল জুতো জোড়া খুলে হাতে নিয়ে খালি পায়ে নীরবের পেছন পেছন দৌড়াতে লাগলো। রাতের নিস্তব্ধ রাস্তায় নীরবের কান্নার শব্দ আর অনন্যার চিৎকার এক অদ্ভুত পরিবেশ তৈরি করলো। অনন্যা বুঝতে পারলো আজ হয়তো সে একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে, এবং এই অভিমানী পিচ্চি ছেলেটাকে শান্ত করা এবার মোটেও সহজ হবে না। রাতের নির্জন রাস্তা, ল্যাম্পপোস্টের আবছা আলোয় নীরব পাগলের মতো দৌড়াচ্ছে। তার পরনের সুতির পাঞ্জাবিটাও ঘামে আর চোখের জলে ভিজে একাকার। পেছনে অনন্যা তার দামি গ্রাউন্ড সামলে খালি পায়ে দৌড়াচ্ছে। একসময় দৌড়াতে দৌড়াতে নীরব একটা পার্কের বেঞ্চের সামনে গিয়ে ধপ করে বসে পড়ল। তার কান্নায় পুরো শরীর কাঁপছে। অনন্যা হাঁপাতে হাঁপাতে তার সামনে গিয়ে দাঁড়ালো। অনেক হয়েছে নীরব, এবার থাম। কতদূর পালাবি তুই? এই মাঝরাতে রাস্তা দিয়ে এইভাবে দৌড়ানোর কোনো মানে হয়? আমি জানি তুই রাগ করেছিস, কিন্তু আমার কথাটা তো একবার শুনবি। আমি তোকে অপমান করার জন্য সেখানে নিয়ে যাইনি। তুই কি ভেবেছিস
আরমান বা শায়লার মতো সস্তা কলিগদের কথায় আমার কিছু যায় আসে? আপনি এখনো মুখ খুলছেন কোন সাহসে অনন্যা? আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেন আরমান আর শায়লা আমাকে পিয়নের সাথে তুলনা করলো। আরমান আমাকে বলল আমি নাকি বস্তি থেকে এসেছি। আপনি তো বড় লোক, আপনার তো অনেক পাওয়ার। তখন কি আপনার বিবেকটা একটুও নাড়া দেয়নি? আপনি একটা প্রতিবাদ পর্যন্ত করলেন না, উল্টো আপনি গ্লাসে চুমুক দিচ্ছিলেন আর মজা নিচ্ছিলেন। আপনার কাছে আমি কি শুধুই একটা খেলনা, যখন ইচ্ছে সাজাবেন আর যখন ইচ্ছে সবার সামনে ছুঁড়ে ফেলে দেবেন? আরে গাধা, আমি চেয়েছিলাম তুই নিজেই নিজের হয়ে কথা বল। আমি দেখতে চেয়েছিলাম এই সমাজের নিচু মানসিকতার মানুষগুলোর সামনে আমার পিচ্চি বরটা কতটা শক্ত হয়ে দাঁড়াতে পারে। আমি যদি ওদের মুখ বন্ধ করে দিতাম তবে সেটা হতো আমার ক্ষমতার দাপট, কিন্তু আমি চেয়েছিলাম তুই ওদের চোখে চোখ রেখে জবাব দিবি। আরমান যখন তোকে ছোট করছিল, আমি তখন ওর টার্মিনেশন লেটারটা মনে মনে ড্রাফট করছিলাম। কাল সকালে ও অফিসে গিয়ে দেখবে ওর চাকরি নেই। এটাই আমার স্টাইল, নীরব। আপনার এই স্টাইল আমার চাই না। আপনি আমাকে একটা মানুষ হিসেবে নয়, আপনার একটা প্রপার্টি হিসেবে দেখেন। আপনি আরমানকে চাকরি থেকে বের করবেন কারণ সে আপনার ইগোতে আঘাত করেছে, আমাকে ভালোবেসে নয়। আমি আপনার ওই বিলাসবহুল জেলখানায় আর ফিরব না। আমি এই মুহূর্তেই স্টেশনে যাব। আপনি আপনার টাকা, আপনার দাপট আর আপনার অহংকার নিয়ে ওই পার্টিতেই পড়ে থাকুন। আমাকে দয়া করে মুক্তি দিন। মুক্তি দেওয়ার জন্য তো তোকে ধরিনি, পাগল। তুই বুঝিস না কেন? আমি তোকে নিয়ে সব সময় চিন্তায় থাকি। তোকে যত বেশি মানুষ ছোট করবে, তুই তত বেশি আমার আঁচলের তলায় আশ্রয় খুঁজবি। আমি হয়তো অবচেতন মনে এটাই চেয়েছিলাম। আমি স্বার্থপর, আমি জানি। আমি তোকে সবার থেকে আলাদা করে নিজের মুঠোর মধ্যে রাখতে চাই, কিন্তু তোর চোখের জল দেখলে আমার নিজের ভেতরে কেমন জানি কষ্ট হয়। প্লিজ বাড়ি চল। আমি কথা দিচ্ছি কাল থেকে কেউ তোকে নিয়ে হাসাহাসি করার সাহস পাবে না। আপনার কোনো কথাই আমি আর বিশ্বাস করি না। আপনি আজ আমার আত্মসম্মানে চরম আঘাত করেছেন। যে মানুষটা তার জীবন সঙ্গীকে সবার সামনে ছোট হতে দেখে চুপ থাকে, তার সাথে থাকা আর জ্যান্ত কবরে থাকা একই কথা। আপনি আপনার হাত ছাড়ুন। আমি পুলিশ ডাকবো, না হলে আপনি আমাকে এভাবে রাস্তায় আটকে রাখতে পারেন না। পুলিশ ডাকবি? ডাক। পুলিশ এলে আমি বলবো আমার স্বামীর মাথা গরম করে মাঝরাতে আত্মহত্যা করতে যাচ্ছে আর আমি তাকে বাঁচাতে এসেছি। পুলিশ কাকে বিশ্বাস করবে ভাবতো একবার? ওই ছেঁড়া পাঞ্জাবি পরা তোকে নাকি অনন্য চৌধুরীকে? শোন নীরব, জেদ করিস না। আমি তোকে ভালোবাসি কিনা জানি না, কিন্তু তোকে ছাড়া আমি থাকতে পারবো না। তুই আমার নেশা হয়ে গেছিস। চল বলছি, না হলে কিন্তু আমি এখানেই মাঝ রাস্তায় চিৎকার করে কান্নাকাটি শুরু করব। তখন দেখবি মানুষ কাকে সাপোর্ট করে। নীরব অসহায়ভাবে আকাশের দিকে তাকালো। সে বুঝতে পারল এই মহিলার বুদ্ধির সাথে পাল্লা দেওয়া তার সাধ্যের বাইরে। অনন্যা নীরবের চোখের জল নিজের আঁচল দিয়ে মুছিয়ে দিল। এরপর সে ঝট করেই নীরবের গালে একটা আলতো কামড় দিল। নীরব যন্ত্রণায় মুখ কুঁচকে ফেললেও আর নড়ার শক্তি পেল না। অনন্যা বিজয়ী হাসি হেসে নীরবের হাত ধরে গাড়ির দিকে টেনে নিয়ে চলল। রাতের নিস্তব্ধতায় শুধু নীরবের দীর্ঘশ্বাস শব্দ শোনা যাচ্ছিল। পরদিন সকাল, অনন্যার ড্রয়িং রুমে এক থমথমে পরিবেশ বিরাজ করছে। আরমান আর সায়লা খুব খুশি খুশি মনে অনন্যার বাড়িতে এসেছে, কারণ অনন্যা তাদের জরুরি ভিত্তিতে ডেকে পাঠিয়েছে। তারা ভাবছে কালকের পার্টিতে নীরবকে অপমান করার জন্য হয়তো অনন্যা তাদের কোনো বিশেষ পুরস্কার বা প্রমোশন দিবে। নীরব ড্রয়িং রুমে সোফায় এক কোনায় মাথা নিচু করে বসে আছে। অনন্যার হাতে একটা ফাইল নিয়ে সিঁড়ি দিয়ে নেমে এলো। তার চোখে মুখেও এক ধরনের হিমশীতল কঠোরতা। শুভ সকাল আরমান। শুভ সকাল শায়লা। এসো বসো। কালকের পার্টিতে তোমরা বেশ ভালোই বিনোদন দিয়েছো। বিশেষ করে নীরবকে নিয়ে তোমরা যে মন্তব্য করেছিলে সেগুলো আমার কানে এখনো বাজছে। আরমান, তুমি যেন কি বলেছিলে? নীরব আমার অফিসের পিয়ন হওয়ারও যোগ্য নয়। আর শায়লা, তুমি বললে নীরব বস্তি থেকে এসেছে। আরে অনন্যা, আমরা তো জাস্ট মজা করছিলাম। ছেলেটা যেভাবে ওই পাঞ্জাবি পরে এসেছিল, আমাদের তো হাসাহাসি করা ছাড়া উপায় ছিল না। তোমার স্ট্যান্ডার্ডের সাথে ও তো একদমই যায় না। আমরা চেয়েছিলাম তোমাকে এই আপদটার হাত থেকে একটু রেহাই দিতে। তুমি নিশ্চয়ই আমাদের ওপর রাগ করোনি। হ্যাঁ অনন্যা, আরমান ঠিকই বলেছে। আমরা তোমার ভালো বন্ধু বলে কথাটা বলেছি। ওই ছেলেটাকে সবার সামনে ছোট না করলেও তো মাথায় উঠে বসতো।
তোমার মতো একজন সাকসেসফুল বিজনেস উইম্যানের পাশে এরকম একটা ফকিন্নি মার্কেট ছেলেকে মানায় নাকি? আমরা তো তোমার মান সম্মান বাঁচানোর চেষ্টা করেছি মাত্র। আমার মান সম্মান বাঁচানোর জন্য তোমরা কতই না চিন্তিত। নীরব শোন, আরমান আর শায়লা তোর অনেক বড় শুভাকাঙ্ক্ষী। এরা তোকে বস্তি থেকে আসা পিয়ন বলেছে, কারণ এরা তোকে অনেক ভালোবাসে। আরমান, তুমি কি জানো এই নীরব কে? ও শুধু আমার স্বামী নয়, ও এই বাড়ির মালিক এবং আমার সমস্ত সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। আর তোমরা যাকে পিয়ন বললে, সেই পিয়নই এখন থেকে তোমাদের ভাগ্য নির্ধারণ করবে। অনন্যা, তুমি কি সিরিয়াস? তুমি এই পিচ্ছি ছেলেটার জন্য আমাদের সাথে এমন করছো? আমরা তো তোমার দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মী। এই ছেলের জন্য তুমি আমাদের অপমান করছো? বিশ্বস্ত কর্মী? আরমান, গত 3 বছরে তুমি কোম্পানি থেকে প্রায় 50 লাখ টাকা তছরূপ করেছ। ভেবেছিলে আমি জানবো না? এই ফাইলে তোমার সব দুর্নীতির প্রমাণ আছে। আর শায়লা, তুমি আমার ক্লায়েন্টদের কাছে কোম্পানির সিক্রেট ইনফরমেশন বিক্রি করো। আমি এতদিন চুপ ছিলাম কারণ তোমরা কাজের লোক হিসেবে ভালো ছিলে, কিন্তু যখন তোমরা আমার জীবনের সবচেয়ে দামি মানুষটাকে স্পর্শ করেছো, তখন আমি আর মালিক নই, আমি তখন চণ্ডীরূপ ধারণ করেছি। আরমান আর সাইলার মুখ মুহূর্তের মধ্যেই ফ্যাকাশে হয়ে গেল। তাদের কপালেও বিন্দু বিন্দু ঘাম জমতে শুরু করেছে। তারা ভাবতেও পারেনি অনন্যা তাদের সব কুকীর্তি এভাবে নখর দর্পণে রেখেছে। নীরব অবাক হয়ে অনন্যার দিকে তাকিয়ে রইল। সে কখনো কল্পনাও করেনি যে অনন্যা তার অপমানের প্রতিশোধ নিতে এত দূর যাবে। অনন্যা, আমাকে মাফ করে দাও, আমি ভুল করেছি। আমি কালকের সব কথা তুলে নিচ্ছি। আমি নীরবের পায়ে ধরে ক্ষমা চাইব। প্লিজ আমার নামে পুলিশ কেস দিও না, আমার ক্যারিয়ার ধ্বংস হয়ে যাবে। আমি আর কোনোদিন নীরবের সামনে আসবো না। নীরবের পায়ে ধরা? হ্যাঁ, সেটাই করবে। আরমান, তুমি এখন এই মুহূর্তে নীরবের পা পরিষ্কার করবে। আর শায়লা, তুমি এই ড্রয়িং রুমের মেঝে নিজের ওড়না দিয়ে মুছে পরিষ্কার করবে। যদি এটা করতে পারো তবে আমি হয়তো তোমাদের ছেলের ভাত খাওয়া থেকে রেহাই দেব। আর যদি না করো তবে গেটের বাইরে পুলিশ ভ্যান দাঁড়িয়ে আছে। চয়েস ইজ ইয়োর্স। অনন্যা, এটা তো জুলুম। তুমি আমাদের বন্ধুত্বের সামনে এমন করতে পারো না। আমরা শিক্ষিত মানুষ, আমাদের ডিগনিট আছে। তুমি একটা ছেলের জন্য আমাদের এত বড় শাস্তি দিচ্ছ? ডিগনিট? যখন নীরবকে সবার সামনে পিয়ন বলেছিলে তখন ডিগনিট কোথায় ছিল? যখন ওকে বস্তিবাসী বলে উপহাস করেছিলে তখন শিক্ষা কোথায় ছিল? নীরব, দেখ এই তথাকথিত শিক্ষিত আর বড় লোকদের আসল রূপ। আরমান, শুরু করো। যদি 1 মিনিট দেরি করো তবে আমি ফাইলে সাইন করে দেব। আরমান আর কোনো উপায় না দেখে টলমল পায়ে নীরবের সামনে গিয়ে হাঁটু গেড়ে বসলো। সে থর থর করে কাঁপতে কাঁপতে নীরবের চটি জোড়া হাতে নিয়ে মুছতে শুরু করলো। সাইলা ফুপিয়ে ফুপিয়ে কাঁদতে কাঁদতে নিজের দামি ওড়না দিয়ে মেঝে মুছতে লাগলো। নীরব দৃশ্যটা দেখে শিউরে উঠল। সে ভাবলো অনন্যা আসলেই ভয়ঙ্করী। সে ভালোবাসা প্রকাশ করে দাপট দেয় আর ঘৃণা প্রকাশ করে ধ্বংস দিয়ে। কিরে পিচ্চি সোনা, এখন মনটা একটু ভালো হয়েছে তো? তোর এই বউটা লুচু হতে পারে, কিন্তু সে তোর অসম্মান সইবার মতো মেয়ে নয়। যারা তোকে কাঁদিয়েছে তাদের আমি আজীবন কাঁদানোর ব্যবস্থা করে দিলাম। আরমান আর শায়লা, তোমাদের বরখাস্ত করা হলো। আজ থেকে এই শহরের কোনো কোম্পানি তোমাদের চাকরি দেবে না, এটা আমার গ্যারান্টি। এখন বেরিয়ে যাও আমার বাড়ি থেকে। আরমানা সাইলা অপমানিত আর লজ্জিত অবস্থায় মাথা নিচু করে বেরিয়ে গেল। নীরব দীর্ঘক্ষণ চুপ থাকার পর অনন্যার দিকে এগিয়ে গেল। তার চোখে রাগ নেই, তবে এক ধরনের আতঙ্ক আর বিস্ময় খেলা করছে। আপনি কি মানুষ নাকি জল্লাদ? অনন্যা, আপনি ওদের ক্যারিয়ার শেষ করে দিলেন। আমি জানি ওরা আমাকে অপমান করেছে, কিন্তু এই শাস্তিটা কি একটু বেশি হয়ে গেল না? আপনি তো চাইলেই ওদের শুধু বকা দিতে পারতেন। আমার রাজ্যের বিচার এইভাবেই হয় রে পিচ্চি। যারা আমার নীরবকে ছোট করবে তাদের পৃথিবীটা আমি ছোট করে দেব। এখন ওসব বাদ দে। আজ সারা দিন আমি অফিস যাব না। আজ তুই আর আমি মিলে শপিং এ যাব। কালকের এই পাঞ্জাবিটা আমি পরিয়ে দিয়েছি, আজ তোকে আমি রাজপুত্রের মতো সাজাবো। কিরে, যাবি তো নাকি আবার কান্না শুরু করবি? নীরব দীর্ঘশ্বাস ফেলল। সে বুঝতে পারল এই মহিলার অবাধ্য হওয়া মানে নিজের বিপদ ডেকে আনা। অনন্যা জয়ীর হাসি হেসে নীরবের চিবুক ধরে একটু আদর করে দিল। নীরব অসহায়ভাবে মেনে নিল তার এই বিচিত্র আর দাপুটে বইয়ের ভালোবাসা। সকালবেলা ডাইনিং টেবিলে অনন্যার বাবা মা নাস্তা করছেন। নীরব খুব ভদ্র ছেলের মতো মাথা নিচু করে চুপচাপ পাউরুটির জ্যাম মাখাচ্ছে।
অনন্যা তখনও রুমে সাজগোজ করছে। কিছুক্ষণ পর অনন্যা রাজকীয় ভঙ্গিতে ডাইনিং এ এলো এবং এসে নীরবের গলাটা টেনে ধরল। নীরব আটকে উঠল, বড়দের সামনেই কিছু বলতে পারল না। কিরে পিচ্ছি সোনা, খুব তো ভদ্র সেজে বসে আছিস। মা দেখেছো তোমাদের সামনে কেমন বিড়াল ছানা হয়ে থাকে, অথচ রুমে গেলেই আমার সাথে কুস্তি লড়তে চায়। এই নীরব, আমাকে চা বানিয়ে দিবি বলেছিলেন না, কই আমার চা? অনন্যা আপু, মানে আমি তো এখনই নাস্তা করতে বসলাম, মা তো আমাকে চা দিয়েছেন, আপনি চাইলে ওখান থেকেই নিতে পারেন। সবার সামনে কেন এভাবে বিরক্ত করছেন? আমাকে একটু শান্তিতে খেতে দিন। একদম চুপ। মা দিয়েছে সেটা মায়ের হাতের চা, আমি খাবো তোর হাতের চা। যা এখন রান্নাঘরে গিয়ে আমার জন্য আদা দিয়ে কড়া করে 1 কাপ চা বানিয়ে নিয়ে আয়। না নিয়ে আসলে কিন্তু তোর এই জ্যাম মাখানো রুটি আমি কেড়ে নেব। অনন্যার বাবা খবরের কাগজ থেকে চোখ সরিয়ে মেয়ের দিকে তাকালেন। তিনি বরাবরই শান্ত স্বভাবের মানুষ। নীরবের অসহায় মুখটা দেখে ওনার মায়া লাগলো। তিনি অনন্যাকে শাসন করার সুরে বললেন, অনন্যা, তুই দিন দিন বড্ড বেশি বাড়াবাড়ি করছিস। ছেলেটা সবে নাস্তা শুরু করলো আর তুই এসে ওকে হুকুম দিচ্ছিস? ও কি তোর বাড়ির চাকর নাকি? ও এই বাড়ির জামাই, একটু সম্মান দিয়ে কথা বলতে শেখ। ওকে সারাক্ষণ এভাবে বিরক্ত করা মোটেও ঠিক নয়। হ্যাঁ অনন্যা, তোর বাবা ঠিকই বলেছে। নীরব তো লক্ষ্মী একটা ছেলে। ও আমাদের সাথে কত সুন্দর করে কথা বলে, বাড়ির সব কাজ নিজে থেকে করতে চায়, অথচ তুই সারাক্ষণ ওর পিছনে লেগে থাকিস। তুই কেন ছেলেটার সঙ্গে এমন করিস সব সময়? ওকে একটু শান্তিতে থাকতে দিবি তো? বাবা, তোমরা আসলে কিছুই বোঝো না। ওই লক্ষ্মী ছেলে সেজে তোমাদের মন জয় করে নিয়েছে, কিন্তু ওকে তো আমার মন জয় করতে হবে। আমি ওকে একটু একটু শাসন না করলে ও তো আমাকে পাত্তা দিতেই চায় না। আর তোমরা সম্মান করছো কেন? আমি ওর বড়লোক বউ, ওকে একটু নাচাবো না, সেটা কি হয়? বাবা, আমি চা বানিয়ে নিয়ে আসছি। অনন্যা আপুর সাথে তর্ক করে কোনো লাভ নেই, উনি যা চান সেটাই হবে। আমি ঠিক আছি, আপনারা চিন্তা করবেন না। নীরব দীর্ঘশ্বাস ফেলে রান্নাঘরের দিকে পা বাড়ালো। অনন্যা পেছন থেকে মুচকি হেসে ওর বাবার দিকে তাকালো। অনন্যার চোখে মুখে তখন এক অদ্ভুত জেদ আর ভালোবাসার সংমিশ্রণ। বাবা মা শোনো, তোমরা ভাবছো আমি ওর উপর অত্যাচার করছি, আসলে ব্যাপারটা তা নয়। ও এখনো অনেক লাজুক আর ভীতু। ও ভাবে আমি ওকে শুধু টাকার জোরে বিয়ে করেছি, কিন্তু ও এটা বুঝতে চায় না যে আমি ওকে কতটা ভালোবাসি। ওকে আমার এই পাগলামি, এই দাপট আর এই ভালোবাসাটা বুঝতে হবে। আমি ওকে বারবার বিরক্ত করি যাতে ও আমাকে এড়িয়ে চলতে না পারে। ওকে আমার উপরে রাগ করতে দেই, যাতে এক সময় এই রাগটা ভালোবাসায় বদলে যায়। ভালোবাসা কি এভাবে হয় মা? কাউকে জোর করে বা বিরক্ত করে কি মনের টান তৈরি করা যায়? তুই ওকে সময় দে, সম্মান দে ওকে, দেখবি ও নিজে তোর কাছে আসবে। সময় দিলেও তো পালিয়ে যাওয়ার সুযোগ খুঁজবে বাবা। আমি চাই ও সব সময় আমার কথা ভাবুক, সে রাগ করে হোক আর ঘৃণা করে হোক। আমি তো জানি ও মনে মনে আমাকে পছন্দ করতে শুরু করেছে, কিন্তু শুধু স্বীকার করার সাহস পাচ্ছে না। ওই যে দেখো, ওর হাতের স্পেশাল চা নিয়ে আসছে। এই চাটা না খেলে আমার অফিসের কোনো কাজই ঠিক মতো হয় না। নীরব ধোঁয়া ওঠা চায়ের কাপ নিয়ে এসে টেবিলের উপরে রাখলো। অনন্যা কপাট হাত দিয়ে এক চুমুক দিয়ে তৃপ্তির হাসি দিল। এরপর সে টেবিলের নিচ দিয়ে নীরবের পা দিয়ে খোঁচা দিতে লাগলো। নীরব লজ্জায় লাল হয়ে মাথা নিচু করে রইল। সে বুঝতে পারল অনন্যার বাবা মার শাসনও এই বড়লোক লুচু আপুর কোনো পরিবর্তন আনতে পারবে না। তার কপালে আজীবন এই আদুরে অত্যাচার সওয়া ছাড়া আর কোনো উপায় নেই। সকালবেলা নীরব তার বাইকটা স্টার্ট দিয়ে ভার্সিটি যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছিল। ঠিক সেই মুহূর্তেই অনন্যা এক হাতে দামি হ্যান্ডব্যাগ আর অন্য হাতে সানগ্লাস নিয়ে রাজকীয় ভঙ্গিতে গেটের সামনে এসে দাঁড়ালো। সে আজ অফিস বদলে ভার্সিটি যাওয়ার জন্য একেবারে তৈরি হয়ে এসেছে। কি রে পিচ্ছি সোনা, আজ বুঝি একাই যাওয়ার খুব শখ জেগেছে? আমাকে ফেলে রেখে যাওয়ার কথা ভাবলি কি করে? চল, আজ আমি তোর বাইকে যাব। দেখুন অনন্যা আপু, আজ ভার্সিটিতে আমার খুব গুরুত্বপূর্ণ ক্লাস আছে। আপনি সাথে থাকলে আমি পড়াশোনায় মন দিতে পারি না। আপনি প্লিজ নিজের গাড়িতে যান। আপনার এই বিশাল দামি গাড়ি থাকতে আমার এই ভাঙা বাইকে কেন যেতে চাইছেন? শোন নীরব, তোর বাইকটা ভাঙা হতে পারে, কিন্তু তোর পেছনের সিটটা শুধু আমার জন্য বরাদ্দ। তুই রাজি না হলে আমি কিন্তু এইখানে
গেট আটকে দাঁড়িয়ে থাকবো? তুই কি চাস আজ তোর ক্লাস মিস হোক? চুপচাপ বাইক স্টার্ট দে আর আমার পেছনে নিয়ে চল। নীরব নিরুপায় হয়ে অনন্যাকে বাইকে তুলে নিল। অনন্যা বাইকে বসে শক্ত করে নীরবের পেট জড়িয়ে ধরল। নীরব বারবার হাত সরাতে বলেও অনন্যা আরো বেশি করে চেপে ধরল। ভার্সিটির ক্যাম্পাসে পৌঁছানোর পর সবাই অবাক হয়ে তাকিয়ে রইল। অনন্যা বাইক থেকে নেমে সবার সামনেই নীরবের গাল টিপে দিয়ে তার ডিপার্টমেন্টের দিকে রওনা দিল। কিন্তু যাওয়ার আগে সে বন্ধুদের আড্ডার মাঝে দাঁড়িয়ে থাকা নীরবকে বেশ কয়েকবার বিরক্ত করলো। এই দৃশ্যটি দূর থেকে লক্ষ্য করছিল অয়ন। অয়ন নীরবের ক্লাসমেট এবং সে অনেকদিন ধরেই অনন্যাকে মনে মনে পছন্দ করত। কি রে নীরব, তুই আজকাল অনেক বড় হিরো হয়ে গেছিস দেখছি। আমাদের ভার্সিটির সবচেয়ে রিচ আর সুন্দরী সিনিয়র আপু অনন্যা তোর সাথে এভাবে ঘুরছে কেন? তোদের মধ্যে আসলে কি চলছে? আরে অয়ন, তুই ভুল বুঝছিস, তেমন কিছু না। উনি আসলে একটু জেদি মানুষ তো, তাই আমার সাথে এসেছেন। তুই বিষয়টাকে অন্যভাবে নিস না। অন্যভাবে নেব না মানে? আমি আজই জানতে পারলাম তোরা নাকি লুকিয়ে বিয়ে করেছিস। এটা কি সত্যি? তুই টাকার লোভে নিজের চেয়ে বয়সে বড় একটা মেয়েকে বিয়ে করলি? ছি নীরব, তোর উপর আমার অনেক সম্মান ছিল, কিন্তু আজ বুঝলাম তুই আসলে একটা লোভী ছেলে। তোর মতো নিচু মনের ছেলে ক্যাম্পাসে আর একটাও নেই। অয়নের কথা শুনে ক্যাম্পাসে অনেক ছাত্রছাত্রী সেখানে ভিড় জমালো। অনন্যা তখন লাইব্রেরিতে ছিল একটা জরুরি বই খুঁজতে, তাই সেখানে জানতেই পারলো না বাইরে কি হচ্ছে। অয়ন সবার সামনে চিৎকার করে নীরবকে ছোট করতে শুরু করলো। তোরা সবাই দেখ, এই সেই নীরব যে ক্লাসে অনেক ভালো সেজে থাকে, অথচ তলে তলে একজন বড় লোক আপুকে ফুটিয়েছে শুধু তার ব্যাংক ব্যালেন্সের জন্য। বয়সে বড় একটা মেয়েকে বিয়ে করেছি শুধু আরামায়েশের জন্য, তাই না? তোর কি নিজের প্রতি একটু ঘৃণা হয় না? তোকে আজ থেকে আমরা গোল্ড ডিগার বলে ডাকবো। তোরা সবাই মিলে একে ক্যাম্পাস থেকে বয়কট কর। অয়ন, মুখ সামলে কথা বল। তুই জানিস না কি পরিস্থিতিতেই বিয়ে হয়েছে। আমি টাকার লোভে কাউকে বিয়ে করিনি। অনন্যা আপু আমাকে জোর করে, মানে আমাদের পারিবারিক কিছু সমস্যার কারণে এটা হয়েছে। তুই আমাকে এভাবে সবার সামনে অপমান করতে পারিস না। আরে রাখ তোর পারিবারিক সমস্যা, আসল কথা হলো তুই বিক্রি হয়ে গেছিস। ওই বড়লোক আপুর পায়ের কাছে বসে থাকিস তুই। তোকে কি ও পকেট মানি দেয়, নাকি ওর অফিসের পিয়ন হিসেবে কাজ করিস? ছি, এই ক্যাম্পাসের ছেলেরা তোকে দেখে লজ্জা পাচ্ছে। তোর মতো একটা ব্যক্তিত্বহীন ছেলের সাথে আমরা ক্লাস করতে চাই না। নীরবের চোখের কোণে জল জমে উঠল। সে সবার সামনে এভাবে ছোট হবে কখনোই ভাবেনি। ক্যাম্পাসের জুনিয়র সিনিয়র সবাই তাকে নিয়ে ফিসফিস শুরু করলো। নীরব অপমানে মাথা নিচু করে সেখান থেকে সরে যেতে চাইল, কিন্তু অয়ন তাকে আটকে ধরলো। এবং ঠিক সেই মুহূর্তেই লাইব্রেরি থেকে অনন্যা বেরিয়ে এলো এবং ভিড় দেখে সেদিকে এগোতে লাগলো। কিন্তু সে এখনো সঠিক ঘটনাটি বুঝে উঠতে পারছে না। অনন্যা লাইব্রেরি থেকে বের হয়ে দেখলো ক্যাম্পাসের মাঝখানে বিশাল জটলা। সে উৎসুক হয়ে ভিড় ঠেলে সামনে এগোতেই দেখলো নীরব মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, আর অয়ন তাকে যাচ্ছে তাই বলে যাচ্ছে। অনন্যা বিষয়টা গভীরভাবে না বুঝেও মুখে হাসি নিয়ে নীরবের পাশে গিয়ে দাঁড়ালো। সে ভাবলো হয়তো বন্ধুদের মাঝে কোনো মজা চলছে। কি ব্যাপার পিচ্চি সোনা, এখানে এত মানুষ কেন? আর তোকে এমন দেখাচ্ছে কেন? অয়ন, তোমরা কি আমার বরকে নিয়ে কোনো সিরিয়াস মিটিং করছো নাকি? আমাকে ছাড়া কিন্তু কোনো মিটিং জমবে না। অনন্যা এই আদুরে কথাগুলো নীরবের কানে বিষের মতো লাগলো। অয়ন আর আশেপাশের সবাইকার বিদ্রুপের হাসি দেখে নীরবের মাথার রক্ত চড়ে গেল। সে হিতাহিত জ্ঞান হারিয়ে অনন্যার দিকে ঘুরে দাঁড়ালো এবং সবার সামনে চিৎকার করে উঠল। চুপ করুন আপনি, একদম চুপ করুন। আপনার লজ্জা করে না এখানে আসতে? আপনার এই ঢঙা ন্যাকামির জন্য আজ আমাকে পুরো ক্যাম্পাসের সামনে চোর আর লোভী অপবাদ শুনতে হচ্ছে। অয়ন ঠিকই বলেছে, আপনার মতো বয়সে বড় একটা মহিলার সাথে আমার বিয়ে হওয়াটাই আজ আমার জীবনের সবচেয়ে বড় অভিশাপ হয়ে দাঁড়িয়েছে। আপনার টাকার পাহাড় আছে বলে আপনি ভাবেন আপনি পৃথিবী কিনে নিয়েছেন। নীরব, তুই এসব কি বলছিস? আমি তো কিছুই জানি না। কি হয়েছে এখানে? তুই এভাবে আমার সাথে কথা বলছিস কেন? কি হয়েছে জানবেন? আপনার ওই লুচু স্বভাব আর টাকার দাপট আমাকে সবার চোখে গোল্ড ডিগার বানিয়ে দিয়েছে। সবাই বলছে আমি আপনার টাকার লোভে বিক্রি হয়ে গেছি। আপনি জোর করে আমাকে বিয়ের পিঁড়িতে বসিয়েছেন, জোর করে আমাকে আপনার সাথে থাকতে বাধ্য করছেন।
আপনার মতো একজন স্বার্থপর মহিলার জন্য আজ আমার সম্মান ধুলোয় মিশে গেল। আপনি একটা জল্লাদ, আপনি একটা ডাইনি। আপনার মুখ দেখতেও আমার ঘৃণা হচ্ছে। আপনার এই নোংরা ভালোবাসা আপনি নিজের কাছেই রাখুন। আমাকে মুক্তি দিন। অনন্যা স্তম্ভিত হয়ে নীরবের দিকে তাকিয়ে রইল। সে কোনোদিনও কল্পনাও করেনি যে নীরব সবার সামনে তাকে এভাবে আক্রমণ করবে। অনন্যা চারিদিক তাকিয়ে দেখলেও উপস্থিত শত শত ছাত্রছাত্রী তাকে দেখে বিদ্রুপের হাসি হাসছে। কেউ কেউ মোবাইল ফোনে ভিডিও করছে, কেউ ফিসফিস করে বলছে যে বড়লোক আপুর দাপট আজ শেষ। যে অনন্যা চৌধুরীর নামে পুরো ইউনিভার্সিটি কাঁপত, যার অ্যাটিটিউড আর ক্ষমতার ভয়ে কেউ কথা বলার সাহস পেত না, আজ তাকেই নিজের স্বামীর কাছে ছোট হতে হলো। নীরব, তুই একবারও ভাবলি না তুই কাকে কি বলছিস? আমি তোকে ভালোবেসে আগলে রাখতে চেয়েছিলাম, তুই সবার সামনে আমার ভালোবাসাকে এইভাবে পায়ে ঠেললি। ভালোবাসা? এটাকে ভালোবাসা বলেন আপনি? এটাকে বলে জুলুম। আপনার মতো বয়স্কা মহিলার সাথে কোনো সুস্থ ছেলে থাকতে পারে না। শুধু টাকার দাপট দেখিয়ে আমাকে বেঁধে রেখেছেন। আপনার ওই ফালতু ভালোবাসা আর আপনার ওই অহংকারী চেহারা নিয়ে এখনই এখান থেকে বিদায় হন। আমি আপনার কোনো দয়া চাই না। অনন্যার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। তার সারা শরীর কাঁপছে। সে বুঝতে পারলো আজ শুধু তার সম্মান নয়, তার দীর্ঘদিনের লালিত ভালোবাসাটাও সবার সামনে অপমানিত হয়েছে। এক নিমেষেই তার শক্তিশালী আর দাপুটে ইমেজটা চুরমার হয়ে গেল। যে মেয়েটি কোনোদিনও হার মানতে শেখেনি, আজ সে সবার উপহাসের পাত্রী হয়ে দাঁড়িয়ে আছে। সে অনুভব করলো তার বুকের ভেতরটা যেন কেউ ধারালো ছুরি দিয়ে ফালি ফালি করে কেটে দিচ্ছে। তার ভালোবাসাটাকেও আজ আস্থা করে ছুঁড়ে ফেলা হয়েছে। ঠিক আছে নীরব, তুই যখন সবার সামনে আমাকে এত বড় কথা বলতে পারলি, তবে আজ থেকে আমি তোর জীবনে আর কোনোদিন হস্তক্ষেপ করব না। তুই তো এটাই চেয়েছিলি না? আজ বুঝলাম টাকা দিয়ে সব কেনা গেলেও কারো মন কেনা যায় না। তোকে ভালোবাসাই ছিল আমার জীবনের সবচেয়ে বড় ভুল। অনন্যা আর এক মুহূর্ত সেখানে দাঁড়ালো না। সে তার সানগ্লাসটা দিয়ে চোখের জল আড়াল করার চেষ্টা করলো, কিন্তু তার কান্নার শব্দ সবাই শুনতে পাচ্ছিল। সে বিট ঠেলে দ্রুত পায়ে তার গাড়ির দিকে চলে গেল। পেছনে অয়ন আর তার দলবল জয়ীর হাসি হাসতে লাগলো, আর নীরব রাগে ফুঁসতে ফুঁসতে সেখান থেকে অন্যদিকে চলে গেল। ইউনিভার্সিটির সেই চত্বরে অনন্যার দাপটে কেরিয়ার এক করুণ ইতি ঘটল। অনন্যা ইউনিভার্সিটি থেকে ফিরে কারোর সাথে কোনো কথা না বলে সোজা নিজের রুমে ঢুকে গেল। সে ভেতর থেকে দরজা এমন ভাবে বন্ধ করলো যে মনে হলো বাইরের পৃথিবীর সাথে সে সব সম্পর্ক ছিন্ন করতে চায়। অনন্যার মা নিজ থেকে অনেকবার ডাকলেও সে কোনো সাড়া দিল না। বেশ কয়েক ঘন্টা পর নীরব বাড়ি ফিরল। তাকে দেখেই অনন্যার মা অস্থির হয়ে এগিয়ে এলেন। নীরব বাবা, তোমরা কি আজ একসাথে ফেরোনি? অনন্যা সেই কখন থেকে বাড়িতে এসে নিজের ঘরের দরজা বন্ধ করে বসে আছে, ডাকলে সাড়াও দিচ্ছে না, এমনকি পানি পর্যন্ত খায়নি। মেয়েটা তো এমন কোনোদিন করে না। ভার্সিটিতে কি বিশেষ কিছু হয়েছে আজ? তোমরা কি ঝগড়া করেছো? তেমন কিছু না তো আন্টি, আপনি শুধু শুধু চিন্তা করছেন। ইউনিভার্সিটিতে হয়তো পড়াশোনার অনেক প্রেশার যাচ্ছে, সামনে তো ফাইনাল পরীক্ষা, হয়তো সেই কারণেই মেজাজ খারাপ করে আছে বা ঘুমোচ্ছে। আপনি চিন্তা করবেন না, ও ঠিক হয়ে যাবে। নীরব বিষয়টাকে একদমও পাত্তা না দিয়ে পাশ কাটিয়ে নিজের রুমে চলে গেল। সে ভাবলো অনন্যা হয়তো রাগে নাটক করছে। সে অনন্যার রুমের সামনে দিয়ে যাওয়ার সময় দেখলো দরজা সত্যিই বন্ধ। নীরব কোনো কথা না বলে পাশের গেস্ট রুমে গিয়ে ফ্রেশ হয়ে লম্বা একটা ঘুম দিল। বিকেলে তার ঘুম ভাঙলো, কিন্তু সে একবারও অনন্যার খোঁজ নিল না। রাতের ডিনারের সময় সে যখন ডাইনিং টেবিলে এলো, দেখলো অনন্যার বাবা মা গম্ভীর মুখে বসে আছে। কি হয়েছে বাবা, আপনারা নাস্তা শুরু করছেন না কেন? অনন্যা কোথায়? ওকে দেখছি না যে। নীরব, অনন্যা এখনো দরজা খোলেনি। আমি কতবার গিয়ে ধাক্কা দিলাম, ও শুধু ভেতর থেকে কান্নাকাটি করা গলায় বলল ওর নাকি খিদে নেই, ও এখন কারোর সাথে কথা বলবে না। ওর বাবাও গিয়ে ডাকলো, কিন্তু ও একই কথা বলেছে। মেয়েটা দুপুর থেকে কিছু না খেয়ে ঘরে বন্দি হয়ে আছে। আমার খুব চিন্তা হচ্ছে নীরব। ও তো এমন জিদি হলেও না খেয়ে থাকার মেয়ে নয়।
অনন্যার বাবার মুখটাও আজ খুব বিমর্ষ। তিনি নীরবের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বললেন, নীরব, অনন্যা যা ইচ্ছে তাই করুক। ও তোমাকে খুব ভালোবাসে। আজ হয়তো ওর মনে খুব বড় একটা কোনো আঘাত লেগেছে। আমি জানি ও অনেক সময় উদ্ধত্ত ব্যবহার করে, কিন্তু ভেতর থেকে ও খুব নরম। তুমি যদি পারো একবার গিয়ে ওকে ডাকো, ও হয়তো তোমার কথা শুনবে। নীরব ডিনারের প্লেটটা সামনে নিয়েও আর খেতে পারল না। তার মনে এক অপরাধ বোঝ কাজ করতে শুরু করেছে। সে মনে মনে ভাবলো, অয়নের স্বভাবই সবাইকে ছোট করা, তাই হয়তো সে আজ নিজের আক্রোশ থেকে অনন্যাকে ছোট করেছে। কিন্তু নীরবের তো উচিত হয়নি সবার সামনে অনন্যাকে এভাবে অপমান করা। অনন্যা যাই হোক না কেন, সে তো নীরবের সম্মান বাঁচানোর জন্য ওই আরমান আর সায়ালকে শাস্তি দিয়েছিল। অথচ নীরব আজ সবার সামনে অনন্যার ভালোবাসাটাকে বিশ্রীভাবে অপমান করেছে। আমি কি আজ সত্যি বেশি করে ফেললাম? অনন্যা হয়তো জেদি, হয়তো ও লুচু স্বভাবের, কিন্তু সবার সামনে ওকে ডাইনি বা বয়স্কা মহিলা বলাটা কি ঠিক হলো? ও তো আমার জন্যই আজ সবার কাছে হাসির পাত্র হলো। যে মেয়েটা কোনোদিন কারো কাছে মাথা নত করেনি, আজ সে নিজের রুমে মুখ লুকিয়ে কাঁদছে। আমার কি উচিত হয়নি ওকে আড়ালে নিয়ে কথা বলা? নীরব টেবিল থেকে উঠে ধীর পায়ে অনন্যার রুমের দরজার সামনে গিয়ে দাঁড়ালো। ডাইনিং রুম থেকে অনন্যার মা বাবা আশার দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছেন। নীরব দরজায় হালকা করে টোকা দিল, কিন্তু ভেতর থেকে কোনো সারা শব্দ নেই, শুধু এক অদ্ভুত নিস্তব্ধতা বিরাজ করছে। নীরব বুঝতে পারল এই নিস্তব্ধতা আসলে এক গভীর অভিমানের বহিঃপ্রকাশ। রাতে বিছানায় শুয়ে নীরব অনেকক্ষণ ছটফট করলো। সে সিদ্ধান্ত নিল সকালে ঘুম থেকে উঠে অনন্যার কাছে মন থেকে ক্ষমা চেয়ে নেবে। সে ভাবলো অনন্যাকে একটু সময় দেওয়া দরকার, যাতে সে নিজেকে সামলে নিতে পারে। সকালে ডাইনিং টেবিলে এসে নীরব দেখলো চারপাশ একদম নিস্তব্ধ। সে অপরাধ বোধ নিয়ে অনন্যার আসার অপেক্ষা করছিল। এমন সময় সিঁড়িতে পায়ের শব্দ পাওয়া গেল। নীরব সিঁড়ির দিকে তাকিয়ে একদম স্তব্ধ হয়ে গেল। সিঁড়ি দিয়ে অনন্যা নেমে আসছে, কিন্তু এ যেন এক অন্য অনন্যা। পরনে একদম ফর্মাল অফিসের পোশাক, চোখে মুখে কঠোর গাম্ভীর্য। আগে সেই চপলতা বা নীরবের গাল টিপে দেওয়ার মতো সেই আদুরে ভাবটা একদম গায়েব। অনন্যা, আপনি উঠেছেন? আমি আসলে কালকের ব্যাপারে আপনার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আমি তখন খুব রাগের মাথায় ছিলাম, তাই না বুঝে অনেক কিছু বলে ফেলেছি। অনন্যা নীরবের কথার কোনো উত্তরই দিল না। সে এমন ভাবে নীরবের পাশ দিয়ে হেঁটে গিয়ে চেয়ারে বসলো যেন সেখানে কেউই নেই। নীরবের অস্তিত্বকে সে পুরোপুরি উপেক্ষা করলো। অনন্যার চোখ মুখ ফোলা, দেখলেই বোঝা যায় সারা রাত সে প্রচন্ড কান্নাকাটি করেছে, কিন্তু এখন আর তার চেহারায় এক ধরনের পাথরের দৃঢ়তা। সে খুব স্বাভাবিক ভঙ্গিতে নাস্তা করতে শুরু করলো এবং সরাসরি তার বাবার সাথে কথা বলতে লাগলো। বাবা, আমি আজ একটু তাড়াতাড়ি অফিস থেকে বের হব। আজ কয়েকটা ইম্পর্টেন্ট মিটিং আছে, আর মিটিং শেষ করে আমি একবার ইউনিভার্সিটিতে যাব। লাইব্রেরিতে আমার কিছু কাজ বাকি আছে। সামনে তো ফাইনাল পরীক্ষা, তাই এখন আর সময় নষ্ট করা যাবে না। মা, শরীর ঠিক আছে তো তোর? তুই কি আজ ইউনিভার্সিটিতে যাবি? কাল তো অনেক ধকল গেছে তোর ওপর দিয়ে। চাইলে আজ বাড়িতে একটু বিশ্রাম নিতে পারিস। আর নীরবও তো আছে, ও না হয় তোকে সাহায্য করবে। না বাবা, আমি একদম ঠিক আছি। বিশ্রাম নেওয়ার কোনো প্রয়োজন নেই, আর আমার কাজে সাহায্য করার জন্য কারোর প্রয়োজন পড়বে না। আমি একাই সামলে নিতে পারবো। তুমি চিন্তা করো না, আমি এখন নিজের ক্যারিয়ার আর পড়াশোনা নিয়ে ফোকাসড হতে চাই। নীরব অবাক হয়ে অনন্যার ব্যবহার দেখছিল। অনন্যা একবারের জন্য নীরবের দিকে চোখ তুলে তাকালো অবধি না। নীরব কয়েকবার চেষ্টা করলো কথা বলার জন্য, কিন্তু অনন্যার এই বরফ শীতল অ্যাটিটিউড দেখে তার বুকটা কেঁপে উঠল। সে দাপুটে বড়লোক আপুটা আজ যেন একদম শান্ত হয়ে গেছে, কিন্তু এই শান্ত রূপটা আগের চেয়ে অনেক বেশি ভয়ঙ্কর। নীরব বুঝতে পারল অনন্যা তাকে তার জীবন থেকে অদৃশ্য করে দিয়েছে। অনন্যা আপু, শুনুন, আমি বাইক বের করছি। আপনি কি আমার সাথেই যাবেন? আজ আমি আপনাকে গেট পর্যন্ত নামিয়ে দিয়ে আসবো। কালকের জন্য আমি সত্যি অনেক লজ্জিত। রহিম কাকা, গাড়ি বের করো, আমি এখন বের হব। মা, আমি আসছি। আজ ফিরতে একটু দেরি হতে পারে, তোমরা খেয়ে নিও।
অনন্যা এক মুহূর্তের জন্য নীরবের দিকে ফিরে তাকালো না। সে হনহনিয়ে বাড়ির বাইরে বেরিয়ে গাড়িতে উঠে বসলো। নীরব ডাইনিং টেবিলের সামনে মূর্তির মতো দাঁড়িয়ে রইল। সে বুঝতে পারল অনন্যার ভালোবাসাটাকে সে কাল শুধু পায়ে ঠেলেনি, বরং সেটাকে মেরেও ফেলেছে। যে মেয়েটা সারাক্ষণ তাকে বিরক্ত করত, আজ সে তাকেই সহ্যই করতে পারছে না। নীরবের মনে হলো অনন্যার এই উপেক্ষা তার কালকের করা অপমানের চেয়েও অনেক বেশি যন্ত্রণাদায়ক। ইউনিভার্সিটির ক্যাম্পাসে আজ এক অদ্ভুত দৃশ্য দেখা যাচ্ছে। প্রতিদিন যে অনন্যা নীরবের পিছু পিছু ঘুরতো, আজ নীরব তার পিছু পিছু ঘুরছে। নীরব ক্লাসের ফাঁকে, করিডোরে, এমনকি লাইব্রেরির সামনেও কতবার অনন্যার সাথে কথা বলার চেষ্টা করলো, কিন্তু অনন্যা একবারের জন্য তার দিকে ফিরে তাকালো না। সে তার মাস্টার্সের বন্ধুদের সাথে এমন ভাবে কথা বলছে আর হাসছে যেন নীরব বলে কেউ তার পরিচিতই নয়। নীরব বুঝতে পারল অবহেলা যে কতটা যন্ত্রণাদায়ক হতে পারে। অনন্যা আপু, প্লিজ একটা মিনিট শুনুন। আমি জানি আমি কাল খুব বড় ভুল করেছি, আমার উপর রাগ করে থাকুন, কিন্তু এভাবে আমাকে একদম পর করে দেবেন না। আমি সত্যি অনেক লজ্জিত। তা আজ সে টের পাচ্ছে বারংবার। অনন্যা নীরবের কথার কোনো উত্তর না দিয়ে তার এক বন্ধুর সাথে কথা বলতে বলতে পাশ কাটিয়ে চলে গেল। সারাদিন এভাবেই অপেক্ষার উপেক্ষার পর নীরব সন্ধ্যায় একা একা বাড়ি ফিরে এলো। তার মনটা আজ ভীষণ ভারাক্রান্ত। সে নিজের ঘরে বসেই ছটফট করছিল আর বারবার ভাবছিল অনন্যাকে সে কতটা কষ্ট দিয়ে ফেলেছে নিজের জেদার ছেলে মানুষের জন্য। ঠিক এই সময় বাড়ির কাজের লোক রহিমা খালা নীরবের দরজায় টোকা দিল। ছোট সাহেব, বড় আপামনি আপনাকে এখন সাদে ডাকছেন, বলেন আপনার সাথে ওনার জরুরি কথা আছে। রহিমা খালার কথা শুনে নীরবের মুখটা মুহূর্তেই খুশিতে উজ্জ্বল হয়ে উঠল। সে ভাবল, যাক, অন্তত অনন্যা তাকে কথা বলার সুযোগ তো দিচ্ছে। হয়তো সে রাগ ভেঙে তাকে বকা দিবে বা আগের মতো শাসন করবে। নীরব এক দৌড়ে ছাদে চলে গেল। দেখল অনন্যা ছাদের রেলিং ধরে আকাশের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। যোজনার আলোতে তাকে অনেক শান্ত আর বিষণ্ণ দেখাচ্ছে। নীরব ধীর পায়ে তার পাশে গিয়ে দাঁড়ালো। আমি জানতাম আপনি বেশিক্ষণ আমার উপর রাগ করে থাকতে পারবেন না। আমি জানি কাল আমি যা বলেছি তার কোনো ক্ষমা নেই, তবু আমি বলছি আমি আর কোনোদিন আপনাকে ওভাবে ছোট করব না। আপনি যেভাবে চান আমি সেভাবেই থাকব। আমাকে ক্ষমা করে দিন। ক্ষমা তো আমি তোকে অনেক আগেই করে দিয়েছি নীরব। আসলে দোষটা তোর নয়, দোষটা আমার ছিল। আমি জোর করে তোকে আমার জীবনে টেনে এনেছিলাম। ভেবেছিলাম ক্ষমতার দাপট দিয়ে একসময় তোর মনটাও জয় করে নেব, কিন্তু কালকের ঘটনা আমাকে বুঝিয়ে দিয়েছে যে আমি ভুল ছিলাম। আমি তোকে অনেক বেশি সাফোকেশন দিয়ে ফেলেছি। এসব কি বলছেন আপনি? আপনি তো আমাকে ভালোবাসতেন, আমাকে আগলে রাখতেন। হ্যাঁ, আপনার প্রকাশের ধরনটা অন্যরকম ছিল, কিন্তু আমি তো এখন সেটা বুঝতে পারছি। আপনি প্লিজ আগের মতো হয়ে যান। আমাকে বিরক্ত করুন, আমার সাথে ঝগড়া করুন, তবুও এভাবে অচেনা হয়ে থাকবেন না। অনেক দেরি হয়ে গিয়েছে নীরব। তোর প্রতি আমার সেই মায়াটা কাল তোর কথার আঘাতে ভেঙে চুরমার হয়ে গেছে। আমি চাই না কেউ আমাকে লোভী বা গোল্ড ডিগার বলুক। আমি চাই না আমার জন্য তোর ক্যারিয়ার বা তোর সম্মান নষ্ট হোক। আমি অনেক ভেবে দেখলাম, তোকে মুক্তি দেওয়াটাই এখন আমার জন্য একমাত্র প্রায়শ্চিত্ত। মুক্তি মানে? আপনি কি বলতে চাইছেন? আমি বুঝতে পারছি না। আপনি কেন বারবার মুক্তির কথা বলছেন? এই নে এই ফাইলটা, এখানে ডিভোর্স পেপার আছে। আমি অলরেডি সাইন করে দিয়েছি। কাল তুই এটা নিয়ে চলে যাবি। তোর বাবার ধারের সব টাকা আমি মওকুফ করে দিয়েছি। ওটা নিয়ে তোকে আর চিন্তা করতে হবে না। এখন তুই স্বাধীন। তুই যেমনটা চেয়েছিলি আমি তোকে আমার জীবন থেকে চিরতরে মুক্তি দিচ্ছি। অনন্যার কথাগুলো শুনে নীরবের পায়ের নিচ থেকে যেন মাটি সরে গেল। সে ভাবতেই পারেনি অনন্যা তাকে ডিভোর্স দেওয়ার কথা বলবে। যে মেয়েটা তাকে পাওয়ার জন্য পুরো দুনিয়ার সাথে লড়াই করতে পারত, সে আজ এত সহজে তাকে ছেড়ে দিচ্ছে। নীরবের বুকের ভেতরটা এক অজানা হাহাকারে ভরে উঠল। সে বাকরুদ্ধ হয়ে অনন্যার দিকে তাকিয়ে রইল। আর অনন্যা এক মুহূর্তের জন্য তার দিকে না তাকিয়ে ধীর পায়ে ছাদ থেকে নিচে নেমে গেল। অনন্যা ছাদ থেকে নেমে যাওয়ার পর নীরব সেখানে কতক্ষণ পাথরের মতো দাঁড়িয়েছিল তার কোনো হিসাব নেই। রাতের হিম শীতল হাওয়া তার গায়ে লাগছে, কিন্তু তার চেয়েও বেশি শীতল হয়ে গেছে তার বুকটা। সে ঘরে ফিরে এলো, কিন্তু বিছানায় শোয়ার সাহস পেল না।
তার টেবিলে পড়ে থাকা ওই সাদা খামটা যেন একটা বিষধর সাপের মতো তাকে দংশন করছে। নীরব সারা রাত এক মুহূর্তের জন্য চোখের পাতা এক করতে পারল না। সে বারান্দার গ্রিল ধরে বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইল। আমি তো এটাই চেয়েছিলাম, তাই না? এই বন্দি জীবন থেকে মুক্তি, এই বড়লোক লুচু আপুর হাত থেকে নিস্তার। তবে আজ যখন সেই মুক্তির কাগজটা আমার হাতের মুঠোয়, তখন আমার বুকের ভেতরটা এমন শূন্য লাগছে কেন? অনন্যা এমন একটা ভাবমূর্তি তৈরি করে নিল যেন সে আমাকে কোনোদিন চিনত না। এই অবহেলা তো আমি সহ্য করতে পারছি না। আমার একটা ভুলের জন্য কি সত্যি সবকিছু এভাবে ধ্বংস হয়ে যাবে? ভোরের আলো ফোটার অপেক্ষায় নীরব যখন ক্লান্ত চোখে বসেছিল, তখন তার মনের পর্দায় সিনেমার মতো ভেসে উঠল তাদের বিয়ের সেই উতাল দিনগুলোর কথা। তার মনে পড়ল কিভাবে অনন্যা তাকে পাওয়ার জন্য একেবারে মরিয়া হয়ে উঠেছিল। সেদিন অনন্যা তার বাবার ধারের 10 লাখ টাকার চেকটা টেবিলের উপর ছুঁড়ে দিয়ে দাপটের সাথে বলেছিল, এই টাকাটা তোর বাবার জীবন বাঁচাবে, আর তুই হবি আমার জীবনের অংশ। সেদিন আমি ওকে ডাইনি বলেছিলাম। বিয়ের রাতে ও যখন আমার পাঞ্জাবির কলার ধরে নিজের দিকে টেনে এনেছিল, আমি ভয়ে কাঁপছিলাম। ও হাসতো আর বলতো, তুই আমার পিচ্চি সোনা, তোকে আমি চিবিয়ে খেয়ে ফেলবো। ওর সেই পাগলামি, সেই জোর করে নিজের পাশে বসিয়ে রাখা, সেই লুচু স্বভাবের আড়ালে যে কতটা গভীর অধিকার বোধ ছিল, সেটা আমি আজ বুঝতে পারছি। ও তো আমাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারতো না। নীরব ভাবল সেই দিনের কথা, যেদিন অনন্যা তাকে জোর করে মেহেদি পরিয়ে দিয়েছিল। সে বলেছিল নীরবের নখে ওর নামের প্রথম অক্ষর থাকতে হবে, যাতে ভার্সিটির সব মেয়ে বুঝতে পারে এই ছেলে বুকড। অনন্যা তাকে শাসন করত, বিরক্ত করত, কিন্তু কখনো তার অসম্মান সহ্য করেনি। আরমান আর সাইলা যখন তাকে ছোট করেছিল, অনন্যা নিঃশব্দে তাদের কেরিয়ার ধ্বংস করে দিয়েছিল শুধু নীরবের সম্মানের জন্য। অথচ সেই অনন্যাকেই কাল নীরব সবার সামনে বয়স্ক মহিলা আর ডাইনি বলে গালি দিল। আমি কতটা নীচ! ও আমার জন্য দুনিয়ার সাথে লড়েছে, আর আমি দুদিনের বন্ধু অয়নের কথা শুনে ওকে সবার সামনে নগ্ন করে দিলাম। ওর ভালোবাসাটাকে আমি সবার সামনে তামাশা বানিয়েছি। আজ অনন্যা আমার দিকে ফিরেও তাকাচ্ছে না, কারণ আমি ওর আত্মসম্মানে চরম আঘাত করেছি। ও দাপুটে হতে পারে, কিন্তু ওরও তো একটা মন আছে। আমি নিজের হাতে নিজের সুন্দর একটা ভবিষ্যৎ পুড়িয়ে দিয়েছি। সকাল হয়ে এলো। নীরব আয়নার সামনে গিয়ে দাঁড়ালো। তার লাল হয়ে থাকা চোখ আর বিধ্বস্ত চেহারা দেখেই নিজেকেই চিনতে পারছে না। সে বুঝতে পারল অনন্যা তাকে ছেড়ে দিলে সে হয়তো স্বাধীন হবে, কিন্তু এই বিশাল পৃথিবীতে সে খুব একা হয়ে যাবে। অনন্যার ওই আদুরের শাসন আর পাগলামি ছাড়া তার জীবনটা এখন এক একটা মরুভূমি ছাড়া আর কিচ্ছু নয়। নীরব ঠিক করলো সেই ডিভোর্স পেপার ছিঁড়ে ফেলবে, কিন্তু তার আগে তাকে অনন্যার সেই জমে থাকা বরফ গলাতে হবে। তবে অনন্যা যেভাবে দেয়াল তুলে দিয়েছে, সেই দেয়ালে ভাঙা কি আদৌ সম্ভব? সকালে সূর্যের আলো নীরবের চোখে মুখে এসে পড়তেও তার মনে আজ ঘন অন্ধকার। রাতে এক মুহূর্তেও ঘুমাতে পারেনি ও। সকালে ফ্রেশ হয়ে সে যখন ড্রয়িং রুমে এলো, দেখলো অনন্যা ডাইনিং টেবিলে বসে কফি খাচ্ছে। তার হাতে সেই পরিচিত ল্যাপটপ, কিন্তু তার দৃষ্টিতে সেই আগের চপলতা নেই। নীরব অনেক সাহস সঞ্চয় করে অনন্যার সামনে গিয়ে দাঁড়ালো। তার গলা শুকিয়ে আসছিল, তবুও সে কথা বলার চেষ্টা করলো। অনন্যা আপু, আপনি কি একবার আমার কথা শুনবেন? আমি কালকের ওই ফাইলটা নিয়ে কিছু বলতে চাই। আমি জানি আমি অপরাধ করেছি, কিন্তু আপনি কি আমাকে আর একটা সুযোগ দেবেন না? আমি বুঝতে পেরেছি আমি আপনার সাথে কতটা অন্যায় করেছি। অনন্যা কফির কাপটা শান্তভাবে টেবিলের ওপর রাখলো। সে একবারের জন্য নীরবের চোখের দিকে তাকালো না। সে যেন নীরবকে দেখতেই পাচ্ছে না। অনন্যা খুব ধীর স্থির ভাবে তার ল্যাপটপ বন্ধ করলো এবং ব্যাগ গুছিয়ে উঠে দাঁড়ালো। নীরব ওর হাত ধরতে চাইলেও অনন্যা খুব কৌশলে সরে গেল। আমার এখন অনেক তাড়া আছে। ইউনিভার্সিটিতে একটা সেমিনার আছে, সেখান থেকে সরাসরি অফিসে যেতে হবে। তোমার যদি কোনো কথা থাকে তবে আমার আইনজীবীর সাথে যোগাযোগ করো। ফাইলটাতে তার নাম্বার দেওয়া আছে, এবং আমার সামনে থেকে সরে দাঁড়াও। আমার অনেক দেরি হয়ে যাচ্ছে।
অনন্যা হনহনিয়ে বেরিয়ে গিয়ে তার গাড়িতে উঠে বসলো। নীরব মূর্তির মতো দাঁড়িয়ে রইল কিছুক্ষণ, কিন্তু পরক্ষণেই তার মনে হলো আজ যদি সে অনন্যাকে এভাবে যেতে দেয় তবে হয়তো সারা জীবনের জন্য সে তাকে হারিয়ে ফেলবে। নীরব আর একটা মুহূর্ত সময় নষ্ট করলো না। সে তার বাইকটা বের করে পাগলের মতো অনন্যার গাড়ির পিছনে নিল। শহরের জ্যাম আর রাস্তার সিগন্যাল পেরিয়ে সে যখন ইউনিভার্সিটিতে পৌঁছালো, দেখলো অনন্যা লাইব্রেরির সামনে সেই চত্বর দিয়ে হেঁটে যাচ্ছে যেখানে কাল নীরব তাকে অপমান করেছিল। সেখানে আজও অনেক ছাত্রছাত্রীর ভিড় করে আছে। অনন্যা আপু, দাঁড়ান। আপনি এভাবে আমাকে অবহেলা করে চলে যেতে পারেন না। আমি জানি আপনি আমাকে শাস্তি দিতে চাইছেন, কিন্তু এই নিঃশব্দতা আমি সহ্য করতে পারছি না। দয়া করে একবার আমার দিকে তাকান। অনন্যা থামলো না, সে তার গতি আরো বাড়িয়ে দিল। কালকের মতো আজও অয়ন আর তার বন্ধুরা সেখানে উপস্থিত ছিল। তার নীরবকে দেখে আবারও টিস করতে শুরু করলো। অয়ন হাসতে হাসতে এগিয়ে এলো নীরবের দিকে। কিরে গোল্ডিগার, আজ আবার পিছু নিয়েছিস কেন? তোর দাপুটে আপু কি তোকে লাথি মেরে বের করে দিয়েছে? কাল তো খুব হিরো সেজেছিলি, আজকে না আবার ওনার পেছনে কুকুরের মতো ঘুরছিস? টাকা কি ফুরিয়ে গেল নাকি? নীরব অয়নের কথার কোনো উত্তর দিল না। তাই সমস্ত মনোযোগ এখন শুধু অনন্যার দিকে। সে বুঝতে পারলো কাল সে এই মানুষের সামনেই অনন্যাকে অপমান করেছিল, তাই আজ এদের সামনেই তাকে নিজের ভুল সংশোধন করতে হবে। নীরব দৌড়ে গিয়ে অনন্যার সামনে দাঁড়ালো এবং সবাইকে অবাক করে দিয়ে সরাসরি অনন্যার পা জড়িয়ে ধরে মাটিতে বসে পড়ল। পুরো চত্বর এক মুহূর্তের জন্য পিনপতন নীরবতা নেমে এলো। অয়ন আর তার বন্ধুরা থমকে গেল। অনন্যা নিজেও চমকে গিয়ে স্থির হয়ে দাঁড়িয়ে পড়ল। অনন্যা আপু, আমি জানি আমি অনেক বড় নীচ। আমি কাল সবার সামনে আপনার সম্মান ধুলোয় মিশিয়েছি। আমি আপনার ভালোবাসাকে চিনতে পারিনি। আপনি আমার বাবার জীবন বাঁচিয়েছেন, আমাকে আগলে রেখেছেন, আর আমি এক মুহূর্তের রাগে আপনার সব ঋণ অস্বীকার করেছি। আমি সবার সামনে আপনার কাছে হাত জোর করে ক্ষমা চাইছি। আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমাকে ছেড়ে যাওয়ার কথা বলবেন না। আমি আপনার এই মায়ের খাঁচাতেই সারা জীবন বন্দি থাকতে চাই। নীরব, এসব কি করছিস তুই? ওঠ বলছি, সবাই দেখছে। তুই কি পাগল হয়ে গেছিস? তোর কি কোনো আত্মসম্মান নেই? না, আমার কোনো আত্মসম্মান নেই আপনার সামনে। আপনি তো বলেছিলেন আমি আপনার প্রপার্টি, তবে আজ আপনার প্রপার্টি আপনার কাছে ক্ষমা চাইছে। আপনি আমাকে যা ইচ্ছা বলুন, তবু আমাকে ওই ডিভোর্স পেপারে সাইন করতে বলবেন না। আমি এই অয়ন আর সবার সামনে বলছি, আমি আপনাকে ভালোবাসি। আপনার ওই পাগলামি আর লুচু স্বভাবের আদরেই আমি থাকতে চাই। আমার এই ভুলের জন্য আপনি আমাকে 1000টা চড় মারুন, কিন্তু দয়া করে পর করে দেবেন না। নীরবের চোখের জল অনন্যার পায়ের উপর পড়ছিল। অনন্যা নিচের দিকে তাকিয়ে দেখলো সে জেদি আর অভিমানী ছেলেটা আজ তার পায়ের কাছে একদম অসহায় হয়ে পড়ে আছে। অনন্যার ভেতরে সেই জমে থাকা বরফ যেন নীরবের চোখের জলে এক নিমিষেই গলতে শুরু করলো। সে বুঝতে পারলো নীরব সত্যি তার ভুল বুঝতে পেরেছে। অয়ন আর তার বন্ধুরা তখন অপমানিতার বিস্ময়ে সেখান থেকে সরতে শুরু করলো। অনন্যা নিচু হয়ে নীরবের 2 হাত ধরে তাকে টেনে তুললো। তুই সত্যি একটা আস্ত পাগল নীরব। কাল আমাকে সবার সামনে কাঁদিয়েছিস, আর আজ সবার সামনে আমাকে আবার দুর্বল করে দিলি। তুই কি ভেবেছিস আমি এত সহজে তোকে ছেড়ে দেব? আমি তো শুধু দেখতে চেয়েছিলাম তুই আমাকে ছাড়া কতটা সময় থাকতে পারিস। এখন তো পুরো ক্যাম্পাসের মেয়েদের কাছে আমি ভিলেন হয়ে গেলাম রে। সবাই ভাববে আমি তোকে জাদু করেছি। জাদু তো আপনি করেছেনই, আপনার ওই দাপটের জাদু। আমি আর কোনোদিন কারো কথা শুনবো না। আপনি যেমন, আমি আপনাকে সেইভাবেই গ্রহণ করেছি। এখন চলুন বাড়ি যাই। আমার এই ভিড়ের মাঝে আর এক মুহূর্ত থাকতে ইচ্ছে করছে না। বাড়ি যাবি? অত সোজা না। তুই যেহেতু সবার সামনে আমার পায়ে ধরেছিস, এখন সবাইকে মিষ্টি খাওয়াতে হবে। আর শোন, আজ থেকে তোর উপর আমার হুকুম দ্বিগুণ হয়ে যাবে। কোনো আপত্তি নেই তো? নীরব হাসলো। এক বুক শান্তি নিয়ে সে অনন্যার হাত শক্ত করে ধরল, যে হাতটা সে কাল ঘৃণায় সরিয়ে দিয়েছিল। আর সেই হাতটাই তার কাছে পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয় মনে হয়েছে। অনন্যা আবারও সেই দাপুটে বড়লোক আপুর রূপে ফিরে এলো, কিন্তু এবারে দাপটে শুধু ভালোবাসা আর অধিকার বোধ মিশে আছে। তারা দুজনে একসাথে গাড়ির দিকে হেঁটে চলল।
আর পেছনে ফেলে এলো একরাশ ঘৃণা আর অপবাদ। অনন্যা নীরবের হাত ধরে তাকে মাটি থেকে টেনে তুলল। নীরবের চোখে তখন জল চিকচিক করছে, কিন্তু মুখে এক অদ্ভুত প্রশান্তি। ঠিক সেই সময় অয়ন পেছন থেকে তার ছিল্লের সুরে হাসতে হাসতে আবারও কিছু বলতে চাইল। ক্যাম্পাসের ছাত্রছাত্রীরা তখন গোল হয়ে দাঁড়িয়ে এই দৃশ্য দেখছিল। অনন্যা বুঝতে পারল, আজ যদি সে অয়নকে উচিত শিক্ষা না দেয় তবে নীরবের এই আত্মত্যাগ আর ভালোবাসা কোনো মূল্যই থাকবে না। সে নীরবের হাত শক্ত করে ধরে অয়নের সামনে গিয়ে দাঁড়ালো। কিরে অয়ন, কাল থেকে তো অনেক নীতিবাক্য শোনাচ্ছিস। নীরবকে গোল্ড ডিগার বললি, আমাকে বললি হাসাহাসি করলি, আমাকে নিয়ে হাসাহাসি করলি, এখন কি করবি, কি বলবি? নীরব তো আমার পায়ে ধরে ক্ষমা চাইলো। তুই তো ভেবেছিলি আমাদের সম্পর্কটা শুধু টাকার উপর টিকে আছে, তাই না? এবার তুই আর তোর চামচারা ভালো করে শুনে রাখ। না আপু, আমি তো ভুল কিছু বলিনি। একটা অসমবয়সী বিয়ে, তার উপর টাকার দাপট, এগুলো তো সমাজ ভালো চোখে দেখে না। নীরব শুধু আপনার টাকার লোভে আপনার কাছে ফিরে এসেছে, এটা তো পরিষ্কার। সমাজ কি চোখে দেখে সেটা বড় কথা নয়। সমাজ আমাদের ভাত দেয় না। তুই যাকে টাকার লোভ বলছিস সেটা আসলে ওর সরলতা। নীরব চাইলে আজ ডিভোর্স পেপারে সই করে কোটি টাকা নিয়ে শান্তিতে থাকতে পারতো। আমি ওকে সব দেনা পাওনা থেকে মুক্তি দিয়েছিলাম, কিন্তু ও ফিরে এসেছে কারণ ও আমাকে ভালোবাসে। ভালোবাসা কি সেটা তুই বুঝবি না অয়ন, কারণ তোর কাছে সম্পর্ক মানে লেনদেন। আর শোন, বয়স তো একটা সংখ্যা মাত্র। মন মিললে সেখানে 20 বছর বা 30 বছরের ব্যবধান কোনো ব্যাপারই না। অয়ন, তুই আমাকে অনেক ছোট করেছিস। কাল আমি নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে অনন্যা আপুকে অনেক কথা শুনিয়েছিলাম, কিন্তু আজ আমি বুঝতে পেরেছি যে মানুষটা বিপদে আমার বাবার পাশে দাঁড়িয়েছে, যে মানুষটা আমার ছোট ছোট সব ইচ্ছার খেয়াল রাখে, তার চেয়ে বড় আপন আমার কেউ নেই। বড়লোক হলেই কি সে মানুষ হতে পারে না? বড়লোক বলে কি তার ভালোবাসাটা মিথ্যা হয়ে যায়? তুই আজ আমাদের অপমান করে আসলে নিজের নিচু মানসিকতাকে সবার সামনে তুলে ধরেছিস। নীরবের সাহসী কথাগুলো শুনে পুরো ক্যাম্পাস এক পিনপতন নীরবতাতে নেমে এলো। অয়ন কোনো উত্তর দিতে পারল না, সে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। অনন্যা এবার ভিড়ের দিকে তাকিয়ে বেশ জোর গলায় সবার উদ্দেশ্যে বলতে শুরু করলো। আপনারা যারা ভাবছেন নীরব টাকার লোভে আমাকে বিয়ে করেছে, তারা ভুল ভাবছেন। আমি ওকে জোর করে নিজের জীবনে এনেছিলাম ঠিকই, কিন্তু ওর সততা আর মায়া দিয়ে আমাকে বদলে দিয়েছে। প্রেম বা ভালোবাসা কখনোই বয়স দেখে হয় না, ব্যাংক ব্যালেন্স দেখে হয় না। ভালোবাসা হয় দুটো মনের মিল থেকে। নীরব আজ প্রমাণ করে দিয়েছে যে ও এই সম্পর্কের প্রতি কতটা দায়িত্বশীল। এখন আপনাদের কারোর যদি কোনো আপত্তি থাকে তবে সামনাসামনি বলুন। আমাদের ভালোবাসা কোনো লুকোচুরির বিষয় নয়। অনন্যার তেজস্বী কথা আর নীরবের প্রতি তার অগাধ বিশ্বাস দেখে ক্যাম্পাসের সাধারণ ছাত্রছাত্রীরাও মুগ্ধ হয়ে গেল। হঠাৎই ভিড়ের মধ্যে থেকে একজন হাততালি দিয়ে উঠল। দেখা দেখি পুরো চত্বর তালিতে মুখরিত হয়ে উঠল। জুনিয়র সিনিয়র সবাই এখন অনন্যা আর নীরবের সম্পর্কের গভীরতা বুঝতে পেরেছে। অনেক লজ্জায় আর অপমানে ভিড় ঠেলে সেখান থেকে দ্রুত পরে সরে পড়ল। সবার এই অভিনন্দন আর হাততালি যেন অনন্যা নীরবের অসমাপ্ত প্রেমকে এক পূর্ণতা দান করলো। কিরে পিচ্চি সোনা, এখন তো তুই হিরো হয়ে গেলি। দেখলি তো, সবাই আমাদের মেনে নিয়েছে। এখন তো আর আমাকে ডাইনি বা বুড়ি বলবি না তো? না আপু, আপনি তো আমার সে আদরে বড়লোক লুচু আপু, যে দাপট না দেখালে আমার ভাত হজম হয় না। আপনাকে ছাড়া আমি সত্যি অসম্পূর্ণ। চলুন এবার সবাই মিলে এই জয়টা সেলিব্রেট করি। অনন্যা নীরব হাসি মুখে সবার সামনে অভিনন্দনের জবাব দিতে লাগলো। তাদের জীবনের সেই কঠিন মেঘগুলো আজ কেটে গেছে। ক্ষমতার দাপট দিয়ে শুরু হওয়া এক অসম বিয়ে আজ প্রকৃত ভালোবাসার রঙে রঙিত হয়েছে। ক্যাম্পাস ছাড়ার সময় তারা একে অপরের হাতটা এত শক্ত করে ধরেছিল যে মনে হচ্ছিল পৃথিবীর কোনো ঝড়ই আর তাদের আলাদা করতে পারবে না। ভার্সিটির সেই উত্তাল ঘটনার পর অনন্যা আর নীরবের সম্পর্ক এক নতুন উচ্চতায় পৌঁছেছে। তাদের মধ্যে যে ভুল বোঝাবুঝি দেওয়াল ছিল তা চুরমার হয়ে গেছে। রাতে বাড়ি ফেরার পর অনন্যা আর নীরব দুজনেই যেন অনেক বেশি শান্ত।
অনন্যার বাবা মা তাদের হাসিভরা মুখ দেখে স্বস্তির নিঃশ্বাস ফেললেন। ডিনার শেষ করে নীরব যখন নিজের রুমে যাচ্ছিল তখন অনন্যা পেছন থেকে ওর হাত ধরল। তার চোখের দৃষ্টি আজ এক অদ্ভুত মায়া আর গভীর অধিকারবোধ। আজ থেকে তুই আর পাশের রুমে থাকবি না নীরব। যে দূরত্ব আমরা নিজেরা তৈরি করেছিলাম আজ তা শেষ করার সময় এসেছে। আজ আমাদের নতুন করে পথ চলা শুরু হোক। যা ফ্রেশ হয়ে আমার ঘরে আয়, আমি তোর জন্য অপেক্ষা করছি। নীরব এক মুহূর্তের জন্য থমকে গেল। সে বুঝতে পারল অনন্যা আজ কেন হুকুম করছে না, বরং নিজের সমস্ত ভালোবাসা দিয়ে তাকে ডাকছে। কিছুক্ষণ পর নীরব অনন্যার রুমে ঢুকলো। ঘরটা খুব সুন্দর করে সাজানো, হালকা সুগন্ধি মোমবাতির ঘ্রাণে চারপাশটা কেমন জানি ম ম করছে। অনন্যা বারান্দায় দাঁড়িয়ে রাতের আকাশের দিকে তাকিয়েছিল। নীরব ধীর পায়ে গিয়ে তার দিকে ঠিক পেছনে দাঁড়ালো। অনন্যা ঘুরে তাকাতেই দেখলো নীরবের চোখে মুখে লজ্জার আভা। কি রে, এত লজ্জা পাচ্ছিস কেন? তুই কি ভুলে গেছিস যে তুই আমার বিবাহিত স্বামী? আজ আর কোনো দাপট নেই, আজ আর কোনো বড়লোক লুচু আপুর হুকুম নেই। আজ শুধু তুই আর আমি। তুই আমাকে ক্ষমা করেছিস তো নীরব? আমি তোকে অনেক কষ্ট দিয়েছি না? ক্ষমা তো আমার চাওয়ার কথা ছিল অনন্যা। আপনি আমাকে আগলে রেখেছেন আর আমি আপনার সেই ভালোবাসাটা বুঝতে পারিনি। আমি সত্যি খুব ভাগ্যবান যে আপনার মতো একজন জীবন সঙ্গিনী পেয়েছি। আপনি যেমন দাপুটে তেমন আপনার মনটা অনেক নরম। আজ থেকে আমি আর আপনার হাত কোনোদিন ছাড়বো না। অনন্যা মুচকি হেসে নীরবের কলারটা ধরে তাকে একটু নিজের কাছে টেনে নিল। সে তার হাতের আঙুল দিয়ে নীরবের চুলের ভাঁজে খেলা করতে লাগলো। নীরবের বুকটা ধক করে উঠল। অনন্যা তার খুব কাছে গিয়ে একদম নিচু স্বরে ফিস ফিস করে বলল, জানিস নীরব, আমি তোকে যখন প্রথম দেখেছিলাম তখনই ঠিক করেছিলাম তোকে আমি আমার করেই ছাড়বো। আমি জানতাম তুই হয়তো শুরুতে আমাকে গ্রহণ করতে পারবি না, কিন্তু আমি তোর ওই মায়ামাখা চোখ দুটো দেখে পাগল হয়ে গেছিলাম। আজ যখন তুই সবার সামনে আমার পা জড়িয়ে ধরলি তখন আমার মনে হয়েছে আমার পুরো পৃথিবীটা সার্থক হয়ে গেছে। আমি তো ভয় পেয়েছিলাম আপনি আমাকে সত্যিই ছেড়ে দেবেন। ওই ডিভোর্স পেপারটা দেখে আমার মনে হয়েছিল আমি নিঃস্ব হয়ে গেছি। আপনাকে ছাড়া আমার এক মুহূর্ত ভালো কাটেনি অনন্যা। আমি এখন বুঝতে পারছি আপনার ওই পাগলামিগুলোই আমার জীবনের সবচেয়ে বড় পাওয়া। অনন্যা তার কপাল নীরবের কপালের সাথে ঠেকালো। বাইরে ঝিঝি পোকার ডাক আর মৃদু বাতাসের শব্দ ছাড়া ঘরে আর কোনো শব্দ নেই। নীরব সাহস করে অনন্যাকে জড়িয়ে ধরল। অনন্যাও নীরবের বুকে মাথা রাখলো। তাদের দুজনের নিঃশ্বাসের শব্দ যেন এক অন্যরকম ছন্দ তৈরি করলো। সেই রাতে কোনো জেদ ছিল না, কোনো অহংকারও ছিল না, ছিল কেবল একে অপরের প্রতি অগাধ বিশ্বাস আর ভালোবাসা। শোন পিচ্চি সোনা, আজ থেকে তুই শুধু আমার। কাল থেকে যদি তোকে কোনো মেয়ে ডিস্টার্ব করে তবে কিন্তু সরাসরি তাকে গিয়ে ধমক দেব। তুই কিন্তু তখন রাগ করতে পারবি না। আপনি কি কোনোদিন পাল্টাবেন না? সে একই রয়ে গেলেন। তবে হ্যাঁ, আপনার এই রূপটাই আমার সবচেয়ে প্রিয়। আমি আজীবন আপনার এই আদরে শাসন মেনে নিতে রাজি। অনন্যা নীরবের গালে একটা গভীর চুমু খেলো। চাঁদের আলো বারান্দা দিয়ে ছুঁয়ে ছুঁয়ে তাদের উপরে পড়ছে। রাতের নিস্তব্ধতা যেন আজ এক মায়াবী চাদরে মুড়িয়ে দিয়েছে অনন্যার ঘরটিকে। হালকা নীলচে আলোর আবহে চারপাশটা অন্যরকম এক রহস্যময়তায় ঘেরা। জানলার পর্দাগুলো দক্ষিণা বাতাসে আলতো করে দুলছে, আর ঘরের ভিতরে ছড়িয়ে পড়ছে দামি পারফিউম আর রজনীগন্ধার মিশ্র এক সুগন্ধ। নীরব অনন্যার বিছানায় বসেছিল। তার হৃদস্পন্দন আজ স্বাভাবিকের থেকে অনেক বেশি। অনন্যার ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে তার গলার ভারী নেকলেসটা খুলছিল। আয়নায় সে অপলক দৃষ্টিতে নীরবের লজ্জিত মুখটা দেখছিল। কিরে নীরব, তুই কি এখনো ভয় পাচ্ছিস? তোর মুখটা দেখে মনে হচ্ছে তুই বুঝি কোনো বাঘের খাঁচায় ঢুকে পড়েছিস। আমি কি তোকে আজ সত্যি চিবিয়ে খেয়ে ফেলবো ভেবেছিস? আজ তো আমি তোকে কোনো হুকুম দেইনি, আজ তো তোকে আমি ভালোবেসে এই ঘরে রেখেছি। তবুও তোর এত জড়তা কেন? আজ কি আমাদের মধ্যে কোনো আড়াল থাকা উচিত? ভয় নয় অনন্যা, আসলে একটা অজানা অনুভূতি কাজ করছে। আমি কোনোদিন ভাবিনি আমাদের সম্পর্কটা এই পর্যায়ে আসবে। আমি আপনাকে সারা জীবন বড়লোক আপু হিসেবে দেখে এসেছি, যে আমাকে শাসন করে, যে আমাকে কেনে। কিন্তু আজকের এই মুহূর্তটা একদম আলাদা। আজ আপনি আমার কাছে শুধুই আমার স্ত্রী। আপনার এই রূপের সামনে আমি নিজেকে খুব অসহায় আর ছোট অনুভব করছি।
আপনি এত সুন্দরী যে আমি আপনার দিকে চোখ তুলে তাকাতে পারছি না। অনন্যা ঘুরে দাঁড়িয়ে ধীর পায়ে নীরবের দিকে এগিয়ে গেল। তাই রেশমি চুড়ির ঘ্রাণ নীরবে নাকে এসে লাগছে। অনন্যা নীরবের খুব কাছে এসে বসলো। সে নীরবের একটা হাত নিয়ে নিজের গালের উপরে রাখলো। নীরবের আঙুলগুলো কাঁপছিল। অনন্যা চোখ বন্ধ করে সেই স্পর্শগুলো অনুভব করতে লাগলো। নীরবের মনে হলো সে যেন এক অগ্নিকুণ্ডের পাশে বসে আছে, যার উত্তাপ তাকে ক্রমশ গলিয়ে দিচ্ছে। পাগল একটা। সৌন্দর্যের দাপট দিয়ে অনেককে ঘায়েল করা যায়, কিন্তু আমি চেয়েছিলাম তোর ভালোবাসা দিয়ে নিজেকে সিক্ত করতে। তুই যখন সবার সামনে আমার পা জড়িয়ে ধরেছিলি, তখন আমার মনে হয়েছিল আমার এই রূপ, এই টাকা, এই অহংকার সব তুচ্ছ। তুই আজ আমার সব দাপট কেড়ে নিয়েছিস নীরব। এখন আমি তোর সামনে এক সাধারণ নারী, যে শুধু তোর একটু ছোঁয়া পাওয়ার জন্য আকুল হয়ে আছে। তুই কি আমাকে একবারও ছুঁয়ে দেখবি না? আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, আপনার সম্মান নিয়ে কথা বলেছি। আমি কি সত্যি আপনার এই ভালোবাসার যোগ্য? আপনি এত বড় মনের মানুষ যে আমার সব অপরাধ এক নিমিষে ভুলে গেলেন। আমি যখন আপনার খুব কাছে আসি, তখন আমার মনে হয় আমি কোনো স্বপ্নে আছি। আপনার এই সান্নিধ্য আমার জন্য এক পরম পাওয়া। আমি কথা দিচ্ছি, আজ থেকে আমি আপনার প্রতিটি নিঃশ্বাসের খবর রাখব। আপনার প্রতিটি হুকুম আমি মাথা পেতে নেব, কিন্তু সেই হুকুম হতে হবে ভালোবাসার। ভালোবাসার হুকুম তো আমি সারা জীবনই দেব রে পিচ্ছি। তুই আমার যত কাছে আসবি, আমি তত বেশি তোকে শাসন করব। তবে সেই শাসন হবে আদরের। আজ এই রাতে আমাদের মাঝে আর কোনো দেওয়াল নেই। তুই আমার বাহুবন্দী হয়ে থাকবি সারা রাত। আমি চাই আজ আমাদের হৃদস্পন্দন যেন এক হয়ে যায়। তোর হাতগুলো কেন এখনো কাঁপছে? আমার দিকে তাকা নীরব। তোর ওই চোখে আমি আমার নিজের প্রতিচ্ছবি দেখতে চাই। অনন্যা নীরবের শার্টের উপরের বোতামগুলো আলতো করে খুলে দিল। তার হাতের আঙুলের ছোঁয়ায় নীরবের শরীর এক মৃদু শিহরণ বয়ে গেল। নীরব আর নিজেকে ধরে রাখতে পারল না। সে অনন্যাকে খুব শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে নিল। অনন্যা তার দুই হাতে নীরবের ঘাড়ের উপর দিয়ে জড়িয়ে নিয়ে তার বুকে মুখ লুকালো। তাদের দুজনের নিঃশ্বাসের গতি ক্রমশ বাড়তে লাগলো। নীরব অনন্যার চিবুক ধরে তার মুখটা একটু উঁচিয়ে ধরল। আমাকে এভাবে দেখিস না নীরব, আমার খুব লজ্জা লাগছে। তুই কি জানিস এই দিনটার জন্য আমি কত রাত জেগে প্রার্থনা করেছি? আমি চেয়েছিলাম তুই নিজেই নিজের ইচ্ছে আমার কাছে আসবি। আজ যখন তুই আমাকে জড়িয়ে ধরেছিস, তখন আমার মনে হচ্ছে আমার পুরো পৃথিবীটা জয় করে ফেলেছি আমি। তুই আমার জীবন, তুই আমার সব। আজ এই রাতটা শুধু আমাদের দুজনের, কোনো পিছুটান নেই, কোনো ভয় নেই, শুধু তুই আর আমি। আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি অনন্যা। আজ থেকে আমি আপনার ছায়া হয়ে থাকব। আপনি আমার উপর যত দাপট দেখাবেন, আমি তত বেশি আপনার প্রেমে পড়ব। আপনার এই ঘনিষ্ঠতা আমাকে অন্য এক জগতে নিয়ে যাচ্ছে, যেখানে শুধু সুখ আর সুখ। আমি কোনোদিন আপনাকে চোখের আড়াল হতে দেব না। আপনি আমার সেই বড়লোক লুচু আপু, যে আমার হৃদয়ের একমাত্র মালকিন। নীরব অনন্যার কপালে একটা গভীর দীর্ঘ চুমু খেলো। এরপর সে তার ঠোঁট দুটো অনন্যার কানের কাছে নিয়ে গিয়ে ফিস ফিস করে কিছু একটা বলল, যা শুনে অনন্যা লজ্জায় লাল হয়ে গেল। নীরব অনন্যাকে পাজ্জা কোলে করে কোলে তুলে নিয়ে এবং ধীরে ধীরে বিছানায় শুইয়ে দিল। ঘরের আলোটা আরো কমিয়ে দিয়ে সে অনন্যার পাশে এসে বসল। তাদের দুজনের দীর্ঘ প্রতীক্ষিত এই মিলনের রাতটি যেন সময়ের চাকা থামিয়ে দিল। একে অপরের আলিঙ্গনে নিবিড় ঘনিষ্ঠতায় তারা দুজনে হারিয়ে গেল এক অন্য ভুবনে। এইভাবেই থাকিস সারা জীবন, আমাকে ছেড়ে কোথাও যাস না। তোর এই ওমটুকুই আমার বেঁচে থাকার সম্বল। কোথাও যাব না অনন্যা, আমি আপনার হৃদয়ের স্পন্দন হয়ে বেঁচে থাকবো আমৃত্যু। রাত বাড়তে লাগলো আর তাদের ভালোবাসার গভীরতাও বাড়তে থাকলো। সেই মায়াবী রাতে নীরব আর অনন্যা একে অপরের পরিপূরক হয়ে উঠল। দীর্ঘ ঝগড়া, অপমান আর তর্কের পর আজ তাদের ভালোবাসা এক পূর্ণতা পেল। যে সম্পর্কে শুরু হয়েছিল দাপট আর টাকা দিয়ে, তার সমাপ্তি হলো নিখাত মায়া আর আত্মিক টানে। কয়েক বছর পরের এক বসন্তের সকাল, অনন্যার সেই বিশাল বাড়ির ছাদে বাগানটায় এখন ফুলে ফুলে ভরে উঠেছে।
আগে সেই দাপুটে আর জেদি অরণ্যা এখন অনেক বেশি শান্ত এবং সংসারী। যদিও তাদের ভালোবাসার প্রকাশের ধরনটা এখনো সেই আগের মতোই কিছুটা পাগলামি আর অধিকার বোধে ঘেরা। নীরব এখন শুধু একজন ছাত্র নয়, সে তার পড়াশোনা শেষ করে অরণ্যার ব্যবসার হাল ধরেছে এবং নিজের মেধা দিয়ে কোম্পানিকে আরো উঁচুতে নিয়ে গেছে। অনন্যা আজ ড্রয়িং রুমে বসে কফি খাচ্ছে আর নীরবের ফেরার অপেক্ষা করছে। এমন সময় নীরব দরজায় বেল দিল। এই যে মিস্টার বিজনেস টাইকুন, আজ ফিরতে এত দেরি কেন? তুই কি ভুলে গেছিস আজ আমাদের বিশেষ একটা দিন? অফিসের কাজ কি তোর বউয়ের চেয়েও বেশি দামি হয়ে গেল? আমি কিন্তু 1 ঘন্টা ধরে এই সোফায় বসে আছি। তোর শাস্তি হওয়া উচিত, আর সেই শাস্তি আমি নিজে ঠিক করব। ক্ষমা করবেন ম্যাডাম, আজ নতুন প্রজেক্টের মিটিং ছিল, তাই একটু দেরি হয়ে গেল। আর আপনার শাস্তির কথা মাথায় রেখেই তো আমি এই উপহারটা নিয়ে এসেছি। দেখুন তো এটা পছন্দ হয় কিনা। আপনি তো দামি জিনিসের ভক্ত, তাই আপনার জন্য এই বিশেষ নেকলেসটা অনেক খুঁজে বের করেছি। এবার কি আপনার রাগ একটু কমবে? নেকলেস দিয়ে কি আমার মন ভোলানো যায় রে কথা? আমি কি চেয়েছিলাম তুই তাড়াতাড়ি আসবি আর আমরা একসাথে ছাদে গিয়ে কফি খাবো? তুই এখনো সেই আগের মতোই রয়ে গেলি, কাজের চাপে আমাকে প্রায় ভুলেই যাস। কিন্তু জানিস তো, অনন্যা চৌধুরীকে ভুলে যাওয়া এত সোজা নয়। তুই যতই বড় বিজনেসম্যান হোস না কেন, আমার কাছে তুই এখনো সেই পিচ্চি নীরব। আমি কোনোদিন আপনাকে ভুলতে পারি অনন্যা? আমার জীবনের অস্তিত্বই তো আপনার কারণে। সেই দিনগুলোর কথা ভাবলে এখনো আমরা শিউরে উঠি। যখন আমি আপনাকে ভুল বুঝেছিলাম, আপনি যদি সেদিন আমার হাতটা শক্ত করে না ধরতেন, তবে আজ আমি কোথায় থাকতাম কে জানে। আপনি আমাকে শুধু টাকা বা আশ্রয় দেননি, আপনি আমাকে একটা পরিচয় দিয়েছেন। আপনি আমার সেই বড়লোক লুচু আপু, যে দাপট না দেখালে আমার দিনটাই শুরু হয় না। অরণ্য মুচকি হাসলো এবং নীরবের কলার ধরে তাকে নিজের খুব কাছে টেনে আনলো। তার চোখে এখন জয়ের আনন্দ নয়, বরং এক গভীর কৃতজ্ঞতার ছাপ। অনন্যা আর নীরবের এই পথ চলাটা সহজ ছিল না। সমাজ, বয়স আর মর্যাদার যে দেওয়াল ছিল তা তারা দুজনে মিলে জয় করেছে। অনন্যা নীরবের কপালে নিজের হাত রেখে পরম মমতায় আদর করে দিল। নীরব, মানুষ বলতো টাকা দিয়ে ভালোবাসা কেনা যায় না, কিন্তু আমি বলি টাকা দিয়ে হয়তো মন জয় করা যায় না, তবে ভালোবাসা আগলে রাখার জন্য যে শক্তি প্রয়োজন সেটা আমি তোর কাছ থেকে শিখেছি। তুই আমার জীবনের সবচেয়ে সুন্দর ভুল ছিলি, যেটা পরে আমার জীবনের শ্রেষ্ঠ প্রাপ্তি হয়ে দাঁড়িয়েছে। তুই কি কখনো ভেবেছিস আমাদের গল্পটা এইভাবে হ্যাপি এন্ডিং হবে? আমি সবসময় বিশ্বাস করতাম যে আপনার মনের ভেতরে যে মানুষটা আছে সে খুব পবিত্র। আপনি দাপট দেখাতেন কারণ আপনি আমাকে হারানোর ভয় পেতেন। আজ আর সেই ভয় নেই অনন্যা। আজ আমরা একে অপরের অবিচ্ছেদ্য অংশ। আমাদের এই সম্পর্কের গভীরতা মাপার সাধ্য এখন আর কারও নেই। আপনি কি জানেন, মা বাবা বলেছিলেন তারা নাকি শিগগিরই বাড়িতে নাতি নাতনির মুখ দেখতে চান। ও মা বাবা এত কিছু বলে ফেলেছেন? আর তুইও দেখি বেশ পেকে গেছিস। অফিসের কাজের চেয়ে ওর দিকে কি তোর মনোযোগ বেশি নাকি? শোন নীরব, আমি যেমন দাপুটে মা হব, তুই কিন্তু তেমনি লক্ষ্মী বাবা হবি। আমাদের সন্তান যেন তোর মতো শান্ত আর আমার মতো সাহসী হয়। অবশ্যই হবে। আপনার সাহস আর আমার ধৈর্য, এই দুয়ের মিশেলে আমাদের আগামী দিনগুলো আরো সুন্দর হবে। অনন্যা, আমি আজ সবার সামনে বলতে চাই, আমি আপনাকে অনেক বেশি ভালোবাসি। আপনার এই পাগলামি, এই শাসন আর এই লুচু স্বভাবের আদরেই আমি সারা জীবন বেঁচে থাকতে চাই। বাইরে তখন গোধূলি আলো মিলিয়ে গিয়ে আকাশের কোণে চাঁদ উঁকি দিচ্ছে। অনন্যা আর নীরব বারান্দায় গিয়ে পাশাপাশি দাঁড়ালো। অনন্যা নীরবের কাঁধে মাথা রাখলো আর নীরব তাকে জড়িয়ে ধরলো। তাদের জীবনের সব ঝড় ঝাপটা আজ শান্ত হয়ে গেছে। যে দাপুটে বড়লোক আপু একদিন জোর করে এক পিচ্ছি ছেলেকে বিয়ে করেছিল, আর সে তার ভালোবাসার মানুষের কাছে পরম শান্তিতে নিজেকে সমর্পণ করেছে। নীরব তার ভালোবাসার মানুষটিকে আগলে রাখার প্রতিশ্রুতি নিয়ে এক নতুন ভোরের প্রতীক্ষায় বিভোর। তাদের এই অসম প্রেম কাহিনী আজ এক চিরস্থায়ী হ্যাপি এন্ডিং এর মাধ্যমে পূর্ণতা পেল।